লাইভ শুরুই করেনি ভাই, আসলে এখন শুরু করে দাও, আমি তো ওই জন্য বললাম ভাই আপনি দাঁড়িয়ে পড়েন। শুরু হয়ে গেছে এখন পাবেন। এটা হচ্ছে আপু, দেখি আমরা চেষ্টা করতেছি সমাধান করে দেওয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আর্টস কমার্স পাঠশালার অফিসিয়াল ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে অনেকেই আমাদের সাথে জয়েন হয়েছে। তাসনিয়া সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আরিফুল ইসলাম বুলবুল আমাদের এই প্ল্যাটফর্মের একজন জনপ্রিয় অ্যাকাউন্টিংয়ের শিক্ষক, তিনি বলেছেন কেমন আছেন বুলবুল? ভালো আছি। আমার বেস্ট ক্লাস করার জন্য সে এসেছে, অনেক অনেক শুভকামনা। আচ্ছা সিফাত স্যার, আপনারা বলেছেন জুম গাইড করবেন, এ ব্যাপারে কিছু বলেন প্লিজ। হ্যাঁ, জুম গাইড আমাদের হবে যখন হচ্ছে আমরা পার্সোনালি 1-to-1 প্রবলেমগুলো সলভ করব, তখন হচ্ছে আমাদের জুম গাইড হবে। ওকে, আচ্ছা আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন একটু কমেন্ট সেকশনে জানাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এইচএসসির প্রস্তুতির জন্য হচ্ছে ফিনান্স পড়েছিলাম, আজকে হচ্ছে আমরা অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য হচ্ছে ফিনান্স পড়ব। অ্যাডমিশন টেস্টে আমরা জানি বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এই চারটা বাধ্যতামূলক সাবজেক্টের পরে ফিনান্স এবং মার্কেটিং অব্লিগেটরি সাবজেক্ট হিসেবে থাকে। সো অনেকে ফিনান্স চয়েস করে, অনেকে মার্কেটিং চয়েস করে। সো যারা ফিনান্স চয়েস করবেন তাদের জন্য হচ্ছে আমরা একটা অ্যানালাইসিস ক্লাসের আয়োজন করেছি। আমরা দেখব যে এই ক্লাসের মাধ্যমে আমাদের এইচএসসি টপিকের সাথে অ্যাডমিশন টেস্টের কোন টপিকগুলোর মিল রয়েছে। ওকে, আচ্ছা ওকে ফাইন। আমরা হচ্ছে মিশন এফবিএস 1.0 আপনারা দেখেছেন যে আপনাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের এফবিএস এর দরজায় পৌঁছে দেওয়ার জন্য আপনাদের একদম ডেডিকেটেড একটা টিচার প্যানেল আছে। আমরা জানি অনেকেই আমাদের এই কোর্সের সাথে সংযুক্ত হয়ে গিয়েছেন, যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছেন যে অনলাইনের কোন প্ল্যাটফর্ম থেকে আমরা সবচেয়ে বেশি বেনিফিটেড হব। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের যে টিচার প্যানেল আছে আর্টস কমার্স পাঠশালার পক্ষ থেকে আমরা আমাদের সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে আমাদের মেধা, দক্ষতা, অভিজ্ঞতা এবং আন্তরিকতার আলোকে আমরা আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে দক্ষতার সহিত পৌঁছে দিতে পারবো। সো যারা হচ্ছে এখনও কনফিউশনে আছেন যে কোন অনলাইন প্ল্যাটফর্মটাকে বেছে নেবেন, আমরা হচ্ছে দায়িত্ব নিয়ে বলতে পারি চোখ বন্ধ করে আপনারা আর্টস কমার্স পাঠশালার ডিইউ এফবিএস 1.0-তে এনরোল করতে পারেন। আচ্ছা, এখানে ছোট্ট করে আমার একটু পরিচয় দেয়া আছে আপনাদের সাথে। আগে আমি হচ্ছে এইচএসসির প্রস্তুতির জন্য ক্লাস নিয়েছিলাম, অ্যাডমিশনে আপনাদের সাথে আজকেই আমার প্রথম। সো আমার ছোট্ট একটা পরিচয় এখানে তুলে ধরা আছে। আমি মুশফিক স্যার,
পড়াশোনা করেছি আপনাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। অ্যাডমিশন টেস্টে সাথে সংযুক্ত আছি 1 যুগেরও বেশি সময় ধরে। আর ইনফ্যাক্ট ফিনান্স এবং মার্কেটিং পড়ানোর অভিজ্ঞতা হচ্ছে একদম 2015 সাল থেকে, যেই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম ফিনান্স এবং মার্কেটিং যুক্ত হয়। ওকে, আচ্ছা। সারিকা বলেছে বই কবে দিবে স্যার? খুব দ্রুতই আপনাদের কাছে বই পৌঁছে যাবে। আপনারা হচ্ছে আমাদের প্রথমত কোয়েশ্চেন অ্যানালাইসিস ক্লাসের সাথে একটু সংযুক্ত থাকেন, ঠিক আছে? ওকে, ফাইন। আচ্ছা, মেহেদি হাসান কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? মেহেদি, ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই ফিনান্স সাবজেক্টটা বাংলাদেশের কোন কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসে সে সম্পর্কে আমরা জানব। এই প্রশ্নের মান বন্টন কত সেটা সম্পর্কে আমরা জানব। এমসিকিউ আসে নাকি রিটেন আসে সেটা সম্পর্কে আমরা জানব। ওকে, এবং ফাইনালি কোন সিলেবাস থেকে প্রশ্ন আসে সেটা সম্পর্কেও জানবো। কারণ এই বেসিক কথাগুলো না আমরা আসলে যখন আমাদের পেইড ব্যাচে ক্লাস করা শুরু হয়ে যাবে আমরা কিন্তু ওভাবে বলতে পারবো না, তখন আমরা সরাসরি ক্লাসে চলে যাব। সো আপনাদের প্রথমত হচ্ছে আজকে ইউনিভার্সিটির সম্পর্কে একটা গাইডলাইন সেশন হবে, যে কোন বিশ্ববিদ্যালয়ে কী রকম প্রশ্ন আসে, এমসিকিউতে কত থাকে, রিটেনে কত থাকে, মার্ক কত, সিলেবাস কি। ওকে, আচ্ছা দেখুন, ফার্স্ট অফ অল আমরা দেখব হচ্ছে ইউনিভার্সিটি ইনফরমেশন। প্রথমেই যে বিশ্ববিদ্যালয়টা আমরা দেখব, যে আমাদের প্রত্যেকের একটা স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজনেস ফ্যাকাল্টিতে পরীক্ষা হয় হচ্ছে সি ইউনিটের অধীনে, ঠিক আছে? এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিনান্স, ব্যাংকিং ও বিমার উপর এমসিকিউ থাকে হচ্ছে 12টা এবং রিটেন থাকে হচ্ছে 8টা। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এটার সিলেবাস হচ্ছে ফিনান্স, যেটা হচ্ছে আমরা প্রথম পত্রে দেখেছি, আর দ্বিতীয় হচ্ছে ব্যাংকিং ও বিমা, যেটা হচ্ছে আমরা দ্বিতীয় পত্রে দেখি। ওকে, সো আমরা যদি এইখানে একটা জিনিস খেয়াল করি, আপনারা বিগত 9 বছরের ফিনান্সের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যদি দেখে থাকেন তাহলে দেখবেন অলমোস্ট 95% প্রশ্ন 95% প্রশ্ন আসছে হচ্ছে থিওরি থেকে। কোথা থেকে? থিওরি থেকে। ফিনান্সে আপনারা অনেকেই গাণিতিক সমস্যা নিয়ে একটা ভয় পান। সত্যি কথা বলতে যেখানে 95% প্রশ্ন আসে থিওরি থেকে, সেখানে গাণিতিক সমস্যা নিয়ে ভয় পাওয়ার আসলে আছে কিছু বলে আমার মনে হয় না। এবং গাণিতিক সমস্যাগুলো আমরা আপনাদেরকে 3টে স্টেপে বোঝাবো। একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে শর্টকাট, একটা হচ্ছে সুপার শর্টকাট। ওকে, আপনারা যদি ইনফ্যাক্ট গত বছরের প্রশ্নটা দেখে থাকেন, গত বছরের প্রশ্নে মার্কেটিংয়ে যেমন কোনো ম্যাথ ছিল না, ফিনান্সেও কিন্তু কোনো ম্যাথ ছিল না। সো ফিনান্সে ম্যাথ আছে, ক্যালকুলেটর ছাড়া এই ভয়টা টোটালি মাথা থেকে সরিয়ে ফেলেন। ওকে, আচ্ছা। এরপরে আরেকটা বিশ্ববিদ্যালয় আছে, সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এইটা গত বছর মানে 2024-25 সেশন, 2024-25 এই সেশন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিনান্স আর মার্কেটিং যুক্ত হয়েছে। তো এই বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের অধীনে হচ্ছে বিজনেস ফ্যাকাল্টির পরীক্ষা হয় এবং এখানে টোটাল 20টা এমসিকিউ থাকে। ওকে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো রিটেন আসে না। সিলেবাস বরাবরের মতোই ফিনান্স এবং হচ্ছে ব্যাংকিং ও বিমা। দেন আরেকটা বিশ্ববিদ্যালয় আছে, যেটা হচ্ছে আমরা যেটাকে বলছি বর্তমানে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, মানে ঢাবি অধিভুক্ত 7 কলেজ। ঢাবি অধিভুক্ত 7 কলেজেও কিন্তু আপনার প্রশ্ন থাকে ফিনান্স এবং মার্কেটিং থেকে, 20টা করে প্রশ্ন থাকে। সো মোটামুটি আমরা ধরতে পারি ফিনান্স, ব্যাংকিং ও বিমা অথবা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, এই 2টা সাবজেক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাবি অধিভুক্ত যে 7 কলেজ আছে, এই টোটাল 3টা প্রতিষ্ঠানে অ্যাজ এ সাবজেক্ট হিসাবে হচ্ছে আপনাকে ফেস করতে হবে। ওকে, আর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট সাবজেক্টের আন্ডারে কিছু ফিনান্স আর মার্কেটিং থেকে কিছু বেসিক কোশ্চেন দিয়ে থাকে। সো এই ছিল হচ্ছে আমাদের একটা সাবজেক্ট ভিত্তিক গাইডলাইন। আপনারা একটু কমেন্ট সেকশনে জানাবেন যে আমরা হচ্ছে সাবজেক্ট ভিত্তিক আপনাদেরকে যে গাইডলাইনটা দিয়েছি এইটা হচ্ছে আপনারা প্রপারলি বুঝতে পেরেছেন কিনা। তাহলে হচ্ছে আমি পরবর্তী স্লাইডের দিকে এগিয়ে যাব।
আচ্ছা, এখন খেয়াল করেন যে আমরা এতটুকু জানি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসলে শর্ট সিলেবাস, লং সিলেবাস দুইটা সিলেবাসের আলোকেই হয় এবং ইনফ্যাক্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসলে শর্ট সিলেবাস বা লং সিলেবাস বলতে আসলে কিছু নেই। তো যার কারণে হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আজকের ক্লাসে আপনারা শর্ট সিলেবাসে এইচএসসিতে যে চ্যাপ্টারগুলো পড়েছেন মূলত ওই চ্যাপ্টারগুলোর আলোকেই বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিছু প্রশ্ন আপনাদেরকে দেখাবো। কারণ এখন আমি চাইলেও, যেমন ধরেন একটা চ্যাপ্টার আছে মূলধন ব্যয়, এই চ্যাপ্টার থেকে কিন্তু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছে বা আসবে। বাট এখন আমি যদি আপনাকে মূলধন ব্যয় চ্যাপ্টারটা পড়াই বা ধরেন ব্যাংকিং থেকে বাণিজ্যিক ব্যাংক চ্যাপ্টারটা পড়াই, ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, কিন্তু এই চ্যাপ্টারগুলো এখন পড়ালে আপনি ক্যাচ করতে পারবেন না। সো আপনি হচ্ছে শর্ট সিলেবাসে লাইক অর্থায়নের সূচনা, অর্থের সময় মূল্য, দীর্ঘমেয়াদী অর্থায়ন, ঠিক আছে, মূলধন বাজেটিং, ঝুঁকি ও মুনাফার হার, প্রথম পত্রে এই যে 5টা চ্যাপ্টার আপনার শর্ট সিলেবাসে ছিল, এই 5টা চ্যাপ্টারের সাথে আমি আপনাকে অ্যাডমিশন টেস্টের খুব সুন্দর একটা রিলেশন দেখিয়ে দিব যে আপনি ওখানে যে টপিকগুলো পড়েছেন ওই টপিকগুলো থেকে কিভাবে অ্যাডমিশন টেস্টে সহজে বেনিফিটেড হওয়া যায়। ওকে, যেগুলো শর্ট সিলেবাসে ছিল না সেগুলো আমাদের মূল কোর্সটা যখন শুরু হবে তখন হচ্ছে আমরা সুন্দর করে ধরে ধরে আপনাদেরকে পড়িয়ে দিব, কেমন? ওকে, সালাম দিয়েছে হচ্ছে মাইশা তারান্নুম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তারপর হচ্ছে জেনিত, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আনিকা জেবা অনেককে মেনশন দিয়েছে, ভেরি গুড। ওকে, আসুন আমরা প্রথম হচ্ছে ইম্পর্টেন্ট হাইলাইটসগুলো দেখি। হ্যাঁ, আচ্ছা দেখুন, প্রথম চ্যাপ্টারটা হচ্ছে অর্থায়নের সূচনা। অর্থায়নের সূচনা আপনাদের শর্ট সিলেবাসে ছিল। দেখুন, অর্থায়নের সূচনা থেকে নর্মালি অর্থায়নের ধারণা, অর্থায়নের ধারণা বলতে বোঝানো হচ্ছে কি অর্থায়নের সংজ্ঞা। অ্যাডমিশন টেস্টে আসলে অর্থায়নের সংজ্ঞা থেকে কোনো প্রশ্ন আসে না, তবে অর্থায়নের সংজ্ঞার যে ডেপথ কনসেপ্টটা, যে অর্থ সংগ্রহ, অর্থ বিনিয়োগ, অর্থ বন্টন, এই যে 3টা বেসিক কাজ, এই 3টা বেসিক কাজের যে ডেপথ আছে, যে বেসিকটা আছে, এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। দেন হচ্ছে অর্থায়নের প্রকারভেদ, এই টপিক থেকে এখনো পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসেনি, বাট যথেষ্ট গুরুত্বপূর্ণ যে কোনটা ব্যবসায় অর্থায়ন, কোনটা সরকারি অর্থায়ন, কোনটা আন্তর্জাতিক অর্থায়ন। ওকে, মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে অর্থায়নের নীতিমালা এবং অর্থায়নের লক্ষ্য। আপনি 100% না 1000% শিওর থাকতে পারেন অর্থায়নের সূচনা থেকে এই 2টা টপিক থেকে মাস্ট কোশ্চেন থাকবে। একটা হচ্ছে অর্থায়ন নীতিমালা, একটা হচ্ছে অর্থায়নের লক্ষ্য। ওকে, আচ্ছা আসুন আমরা ঢাবির বিগত বছরে কিছু প্রশ্ন দেখি। ওকে, রিফাত বলেছে আমি ভর্তি কনফার্ম কিনা বুঝবো কেমনে? রিফাত, আপনি আমাদের পেজে মেসেজ দেন, আপনি হচ্ছে কনফার্মেশন পেয়ে যাবেন। ওকে, আচ্ছা আসুন আমরা এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। দেখুন, ঢাবি 23-24 সালের প্রশ্ন এবং এই প্রশ্নটা কোথা থেকে হয়েছে? অর্থায়নের নীতি থেকে হয়েছে, যে পোর্টফোলিওতে বিনিয়োগ করা হয়। একটু অ্যান্সার করার চেষ্টা করেন তো। আমরা পোর্টফোলিওতে কেন বিনিয়োগ করে থাকি? মাইশা ফার্স্ট অফ অল কারেক্ট আনসার দিয়েছেন যে সি নাম্বার। ওকে, সি নাম্বার। আচ্ছা হ্যাঁ মাইশা, আপনি সঠিক উত্তর দিয়েছেন যে পোর্টফোলিওতে কেন বিনিয়োগ করা হয়। আমরা এটার সাথে একটু বেসিক নিয়ে পড়াশোনা করি, কেমন? দেখুন, ইনফ্যাক্ট এই প্রশ্নটা 2015 সালে আসছিল, তখন অপশনগুলো ইংলিশে ছিল, ঠিক আছে। সো এই কারেক্ট আনসার হচ্ছে বিনিয়োগ ঝুঁকি হ্রাসের জন্য, রাইট। তার মানে আমরা বলতে পারি হচ্ছে পোর্টফোলিওতে কেন বিনিয়োগ করা হয়। আমরা জানি পোর্টফোলিও বিনিয়োগের ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে এক জায়গায় বিনিয়োগ না করে একাধিক জায়গায় বিনিয়োগ করা, যাতে বিনিয়োগ ঝুঁকিটা কমে আসে। পরীক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হতে পারে, এই যে পোর্টফোলিও, হ্যাঁ, এই পোর্টফোলিও না বলে বা পোর্টফোলিও নীতি না বলে কি বলতে পারে? বলতে পারে হচ্ছে বৈচিত্র্যায়ন। বৈচিত্র্যায়ন এটা বলতে পারে। এছাড়াও বলতে পারে কি? বহুমুখীকরণ।
বৈচিত্র্যায়ন বা বহুমুখীকরণ, এটা বলতে পারে। ওকে, আরও যদি কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড করে সেক্ষেত্রে তারা কি বলতে পারে জানেন, সেটাকে হচ্ছে পত্রকোষ। তাহলে দেখেছেন যে একটা প্রশ্ন কতগুলো সিনোনিম দিয়ে আসতে পারে। সো পোর্টফোলিওর পরিবর্তে আমরা বৈচিত্র্যায়ন কথাটা ব্যবহার করতে পারি, আমরা বহুমুখীকরণ কথাটা ব্যবহার করতে পারি, আমরা হচ্ছে পত্রকোষ কথাটা ব্যবহার করতে পারি। ইনফ্যাক্ট এই যে ফিনান্সের যে নীতিমালা, তার মধ্যে এই পোর্টফোলিও নীতিমালার মধ্যে একটা প্রবাদ আছে। প্রবাদটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। প্রবাদটা কি? প্রবাদটা হচ্ছে ডোন্ট পুট ইয়োর all egg in one basket. Don't put your all egg in one basket. ঠিক আছে? সো এই পোর্টফোলিওতে বিনিয়োগ করা হয় কেন দেখেছেন? একটা প্রশ্ন সলভ করার মাধ্যমে আমরা কতগুলো বেসিক ইনফরমেশন জানতে পারলাম। ওকে ফাইন। আচ্ছা, অ্যাঞ্জেল শিউলি বলছে স্যার আমার কলেজে মার্কেটিং অ্যান্ড ফিনান্স দুটাই ছিল, আমার মেইন সাবজেক্ট ছিল ফিনান্স, আমি একটু কনফিউজড অ্যাডমিশনে আমি কোন সাবজেক্টটা অ্যান্সার করব। আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সি ইউনিটের সকল স্টুডেন্টের একটা জাতীয় প্রশ্ন, স্যার আমি ফিনান্স পড়বো নাকি মার্কেটিং পড়বো। দেখুন আপনাদের আমি একটা সহজ সলিউশন দিই, আশা করি আপনাদের ভালো লাগবে। সত্যি কথা বলতে সি ইউনিটের স্টুডেন্ট হয় দুই ক্যাটাগরির। প্রথম ক্যাটাগরি যার ফিনান্স মার্কেটিং দুইটাই থাকে, সে হচ্ছে একটা ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি হচ্ছে তার হয়তো ফিনান্স থাকে অথবা মার্কেটিং থাকে। সো যারা প্রথম ক্যাটাগরির স্টুডেন্ট, যার দুইটাই আছে ফিনান্স এবং মার্কেটিং, তাদের উদ্দেশ্যে বলবো আপনি যেটা ভালো পারবেন আপনি সেটাই দাগাবেন। আপনি যেটা ভালো পারবেন আপনি সেটাই দাগাবেন, ঠিক আছে? আর যাদের শুধু ফিনান্স আছে তারা ফিনান্স দাগাবেন, যাদের শুধু মার্কেটিং আছে তারা মার্কেটিং দাগাবেন। বুঝতে পেরেছেন? কখনোই আপনার ফিনান্স ছিল বাট অ্যাডমিশনে ফিনান্সে ম্যাথ আসে এই ভয়ে মার্কেটিং দাগাবেন না, তাহলে সবচেয়ে বড় ভুল করবেন। আবার কখনোই আপনার মার্কেটিং ছিল কিন্তু অ্যাডমিশনে এসে ফিনান্স দাগাবেন না, এটা আপনি অনেক বড় ভুল করবেন। এইচএসসিতে আপনার যেই সাবজেক্ট ছিল আপনি ওই সাবজেক্টই দাগাবেন। এতে করে কি হবে, প্রশ্ন যদি কোনো কারণে কঠিন হয় আমরা কখনোই হলফ করে বলতে পারবো না যে এই বছর ফিনান্স কঠিন হবে নাকি মার্কেটিং কঠিন হবে। সে ফর এক্সাম্পল আপনি মার্কেটিংয়ের স্টুডেন্ট ছিলেন, মার্কেটিং পড়েছেন, মার্কেটিং প্রশ্ন কঠিন হলো, তাতে করে আপনার লাভ কী হবে? লাভ হবে আপনি মার্কেটিং পড়েছেন, সো কোয়েশ্চেন কঠিন হলো আপনাকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করতে পারবে না। কিন্তু দেখেন আপনার ছিল হচ্ছে ফিনান্স, আপনি অ্যাডমিশনে দাগিয়েছেন হচ্ছে মার্কেটিং, এবার বোঝেন আপনি কি ধরাটা খাবেন পরীক্ষার হলে। সেজন্য মূল থিম হচ্ছে যার যেটা ছিল আমরা সেটাই পড়ব। মার্কেটিং থাকলে মার্কেটিং দেখাবো, ফিনান্স থাকলে ফিনান্স দেখাবো। হ্যাঁ, এখানে কথা আছে যদি আমার ফিনান্স মার্কেটিং দুটাই থাকে, যদি আমার ফিনান্স মার্কেটিং দুইটাই থাকে সেক্ষেত্রে আপনার যেটা ভালো লাগে, মার্কেটিং পড়তে ভালো লাগলে মার্কেটিং দেখাবেন, ফিনান্স পড়তে ভালো লাগলে ফিনান্স দেখাবেন। ওকে, সো আপনারা একটু কমেন্ট সেকশনে জানান যে আপনারা আমি যে ফিনান্স মার্কেটিং নিয়ে কথাটা বলেছিলাম সেইটা বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, তাসনিয়া আপনার ম্যানেজমেন্টের ফিনান্স ছিল, আপনার প্রতি পরামর্শ আপনি অবশ্যই ফিনান্স দেখাবেন। ওকে, মাইশা বলেছে ক্লিয়ার, সিফাত বলেছে ক্লিয়ার। ওকে ফাইন। হ্যাঁ, আচ্ছা আমরা এবার নেক্সট কোশ্চেনের দিকে যাই। দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনও কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের প্রশ্ন ইনফ্যাক্ট 24-25 মানে হচ্ছে একদম ইমিডিয়েট। এই বছর আপনাদের যে ভাইয়া আপুরা যেই প্রশ্নে পরীক্ষা দিয়ে ঢাবিয়ান হয়েছে তারা এই প্রশ্নটা ফেস করেছে যে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি কি। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গত 2 বছর ধরে যে রিটেনটা আসছে আসলে এমসিকিউর সাথে রিটেনের কোনো পার্থক্য নাই। এমসিকিউতে 4টা অপশন থাকে আর রিটেনে কোনো অপশন থাকে না। তাহলে সিম্পলি আপনি এখানে কি লিখে দিবেন, যখন একাধিক সিকিউরিটিতে বিনিয়োগ করা হয়, মানে একটা সিকিউরিটির পরিবর্তে একাধিক সিকিউরিটিতে বিনিয়োগ করে ঝুঁকি কমানো হয়, সেই নীতির নামই হচ্ছে পোর্টফোলিও বা বৈচিত্র্যায়ন নীতি।
তাহলে আমরা কি বুঝতে পারছি যে আমরা এইচএসসিতে যে হচ্ছে অর্থাৎ যে নীতিমালাগুলো পড়েছিলাম সেই নীতিমালাগুলো থেকে কিন্তু অ্যাডমিশন টেস্টে প্রচুর প্রশ্ন আসে। জাস্ট আমাকে কি করতে হবে, একটু বেসিকটা ধরে রাখতে হবে। যার বেসিক ভালো, নিঃসন্দেহে আপনি ফিনান্সে ভালো করবেন। আর আপনাদের সর্বোচ্চ মার্ক পাওয়ার জন্য আমরা ডেডিকেটেড প্যানেল, আমরা আপনাদের সাথে আছি। ওকে, আচ্ছা। নেক্সট 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে সলভ করার চেষ্টা করেন। আচ্ছা, গৌরব কুমার মণ্ডল বলছে স্যার একটু ফাস্ট পড়াবেন। গৌরব, যদি আপনার সাথে আরো স্টুডেন্টরা একমত হয় আমি অবশ্যই একটু ফাস্ট পড়াবো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা। 2 নম্বর প্রশ্নে বলেছে, এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, যে তারল্য ও মুনাফার সাথে কি ধরনের সম্পর্ক বিদ্যমান। তারল্য ও মুনাফার সাথে কি ধরনের সম্পর্ক বিদ্যমান, আসলে এটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। তাসনিয়া বলেছে হচ্ছে বিপরীতমুখী। আচ্ছা, ফাইন। অ্যাঞ্জেল শিউলি বলেছে বিপরীতমুখী। ওকে, আচ্ছা, এখানে আমরা একটা জিনিস খেয়াল করবো। হ্যাঁ, আপনারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন যে বিপরীতমুখী। ইনফ্যাক্ট এখানে পরীক্ষায় বিপরীতমুখী না থেকে কি থাকতে পারে জানেন? সেটা হচ্ছে ঋণাত্মক। ঋণাত্মক, ঠিক আছে, এটা থাকতে পারতো। ওকে, আচ্ছা। আনিকা জেবা, মাইশা তারান্নুম, গৌরব কুমার মণ্ডল, আপনারা সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, এইখানে তো প্রশ্ন আসছে কি তারল্য ও মুনাফার সাথে সম্পর্ক কিরূপ, রাইট? তাহলে কোশ্চেনটা একটু অন্যভাবে আসতে পারে। এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি আমরা। ধরেন এইখানে তারল্য ও মুনাফা না বলে কি বললো জানেন? তারল্য ও বিনিয়োগ। তারল্য ও বিনিয়োগ, সেক্ষেত্রে আনসারটা কি হতো বলেন তো? সেক্ষেত্রে আনসারটা কি হতো একটু বলেন দেখি। শিউলি বলেছেন যে তারল্য বাড়লে মুনাফা কমে, মুনাফা বাড়লে তারল্য কমে। হ্যাঁ, সুন্দর কথা বলেছেন। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করেছি যে তারল্যের সাথে বিনিয়োগের কি ধরনের সম্পর্ক বলেন তো? আচ্ছা, সিফাত বলছে স্যার আপনি বলেছেন ফিনান্স নাকি সব থিওরি থেকে আসে, কিন্তু আপনাদের পিডিএফ থেকে কি যথেষ্ট পরিমাণ হবে? সিফাত, আমি দায়িত্ব নিয়ে বলছি, ফিনান্স আমাদের পিডিএফ মোর দেন এনাফ, মোর দেন এনাফ। ইনফ্যাক্ট আপনার যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন হয়ে যাবে সেদিন হচ্ছে আমি আপনাদেরকে লাইভে দেখিয়ে দেব আমাদের ক্লাস থেকে কিভাবে 95%, অলমোস্ট 90% কমন ছিল। ওকে, সো টেনশনের কিচ্ছু নাই, জাস্ট হচ্ছে আপনি পড়ার টেবিলে ডেডিকেশন দেন, বাদবাকি দায়িত্বটা হচ্ছে আমাদের এসিপির উপর ছেড়ে দিতে পারেন। ওকে, আচ্ছা। হ্যাঁ, তাসনিয়া সিফা দুজনেই কারেক্ট অ্যান্সার দিয়েছেন। আসলে এইটার অ্যান্সারও হচ্ছে বিপরীতমুখী। তাহলে আমরা দেখলাম যে এই প্রশ্নটা তারল্যর সাথে মুনাফার সাথে সম্পর্ক বলেছিল, বাট যদি কখনো আমাদের বেসিকটা ঠিক থাকে, প্রশ্ন যদি ঘুরাইও দেয়, সেক্ষেত্রে আমরা কারেক্ট অ্যান্সার দিতে পারবো, কারণ তারল্য বাড়লে বিনিয়োগ কি হয়? কমে যায়। ওকে, সো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বিপরীতমুখী, আগেরটাই। ওকে, আচ্ছা। 3 নাম্বার, নিচের কোনটি সম্পদ সর্বাধিকরণের নির্দেশক? দেখুন, একটু আগে আমি যে দুইটা প্রশ্ন আপনাদের পড়িয়েছি সেই দুইটা প্রশ্ন এসেছে কোথা থেকে? নীতিমালা থেকে, রাইট? এখন আমরা দেখব যে অর্থায়নের লক্ষ্য থেকেও প্রতি বছর প্রশ্ন আসে, অলমোস্ট 1 বছর গ্যাপ দিয়েই প্রশ্ন আসে যে নিচের কোনটি সম্পদ সর্বাধিকরণের নির্দেশক। আমরা জানি যে সম্পদ সর্বাধিকরণ, মুনাফার সর্বাধিকরণ, এটা কার সাথে কানেক্টেড? এইটা হচ্ছে অর্থায়নের লক্ষ্যের সাথে কানেক্টেড। সো এই কোশ্চেন অ্যান্সারটা করার একটু চেষ্টা করেন। আচ্ছা, মেহেদি হাসান খুব সুন্দর একটা প্রশ্ন করেছে, ভাইয়া যদি বিপরীতমুখী এবং ঋণাত্মক দুইটাই থাকে তাহলে কোনটা দাগাবো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যাররা যথেষ্ট ম্যাচিউর, যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন করে, তারা এই কাজটা কখনো করবে না। বিপরীতমুখী থাকলে ঋণাত্মক দিবে না, আর ঋণাত্মক দিলে বিপরীতমুখী দিবে না। আচ্ছা, শাহরিয়ার সাবিদ বলেছে ইজি। শাহরিয়ার সাবিদ, আমি আপনার মেধার প্রশংসা করছি, আপনার যেহেতু ইজি লাগছে আমি আপনার মেধার প্রশংসা করছি।
আচ্ছা, 3 নম্বরের কোশ্চেনে অ্যান্সার অনেকেই দিচ্ছে কি দেখি। গৌরব কুমার মণ্ডল বলছে ডি নাম্বার, মাইশা বলছে হচ্ছে বি নাম্বার। আচ্ছা, মাইশা, আমি আপনাকে বলছি দেখুন যে শেয়ারের অন্তর্নিহিত মূল্য, এইটা কারেক্ট অ্যান্সার হতো, খুব মনোযোগ দিয়ে বোঝেন, হ্যাঁ, এইটা কারেক্ট অ্যান্সার হতো যদি অপশনে এইটা না থাকতো। আমরা সহজ ভাষায় এক বাক্যে কি জানি, সম্পদ সর্বাধিকরণ মানে কি, শেয়ারের বর্তমান বাজার মূল্য বৃদ্ধি, শেয়ারের বর্তমান বাজার মূল্য বৃদ্ধি। দ্যাট মিনস আমার প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণ হচ্ছে কি হচ্ছে না, এটা ডিপেন্ড করছে কিসের উপর, শেয়ারের বর্তমান বাজার মূল্য বাড়ছে কি বাড়ছে না। তার মানে আমি বলতে পারি যদি শেয়ারের বর্তমান বাজার মূল্য বাড়ে তার মানে আমার সম্পদ সর্বাধিকরণ হচ্ছে, আর যদি শেয়ারের বর্তমান বাজার মূল্য না বাড়ে তাহলে আমার সম্পদ সর্বাধিকরণ হচ্ছে না। তাহলে আলটিমেটলি কি বলতে পারি, আমরা বলতে পারি এইটার কারেক্ট অ্যান্সার হচ্ছে কি নাম্বার, ডি নাম্বার। ওকে, আচ্ছা, মাইমুনা রিদিকা ভাইয়া লেটে আসলাম, সমস্যা নেই, এখন থেকে কন্টিনিউ করেন, বাকিটা হচ্ছে পরে পেজে দেখে নেবেন। আচ্ছা, এইবার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস খেয়াল করেন যে মাইশা যে অ্যান্সারটা দিচ্ছে বি নাম্বার, এখানে কথা হচ্ছে এই দেখেন সেম টাইপের একটা কোশ্চেন ঢাবি অধিভুক্ত 7 কলেজে এসেছে, খেয়াল করেছেন, খুব স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন, এই জন্য এটা আমি নিয়েছি। যে এইখানে দেখেন কি বলা হয়েছে যে সাধারণ স্টকের শেয়ার প্রতি বাজার মূল্যকে কি বলা যেতে পারে। এবার একটা জিনিস ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, শেয়ারের মূল্যের কথা বলা হয়েছে, রাইট, তার মানে এটা সম্পদ সর্বাধিকরণ, তাই না? তার মানে সেক্ষেত্রে আমাদের কি হবে, শেয়ারের বর্তমান বাজার মূল্য। কিন্তু খেয়াল করে দেখেন অপশনে কিন্তু এই শেয়ারের বর্তমান বাজার মূল্য নামে কোনো কথা নাই, আছে? সেক্ষেত্রে যদি অপশনে এরকম হয় শেয়ারের বর্তমান বাজার মূল্য কথাটা না থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই যে অন্তর্নিহিত মূল্য এইটাকে কারেক্ট অ্যান্সার ধরতে পারবো। বুঝতে পেরেছেন? তাহলে বেসিকটা কি দাঁড়াচ্ছে, বেসিকটা দাঁড়াচ্ছে যে আমরা সম্পদ সর্বাধিকরণ বলতে বুঝি কি শেয়ারের বর্তমান বাজার মূল্য। যদি অপশনে এটা থাকে তাহলে এইটা কারেক্ট অ্যান্সার, যদি অপশনে কোনো কারণে এটা না থাকে তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি, শেয়ারের অন্তর্নিহিত মূল্য। ওকে, হ্যাঁ, তাসনিয়া, তারপর হচ্ছে গৌরব কুমার, আপনারা সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছেন, অ্যান্সার হচ্ছে এ নাম্বার। ওকে, ফাইন। আচ্ছা, এই যে দেখেন অর্থায়নের লক্ষ্য থেকে যে কি পরিমাণ রিটেন প্রশ্ন আসে চিন্তাও করতে পারবেন না। এই যে একদম ইমিডিয়েট লাস্ট বছরের রিটেন প্রশ্ন, যে ফিনান্সের দৃষ্টিকোণ থেকে একটি ফার্মের প্রধান লক্ষ্য কি, আমরা জানি মুনাফা সর্বাধিকরণ হচ্ছে স্বল্পমেয়াদী লক্ষ্য, আর সম্পদ সর্বাধিকরণ হচ্ছে আমার আলটিমেট গোল, মানে হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্য, রাইট? তাহলে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। আর 23-24 রিটার্ন আসছে কি, যে সম্পদ সর্বোচ্চকরণ কি, তার মানে হচ্ছে শেয়ারের বর্তমান বাজার মূল্য বৃদ্ধি। দেখছেন যে কি পরিমাণ সহজ রিটেন প্রশ্নগুলো আসে, জাস্ট যদি হচ্ছে আমাদের বেসিকটা একটু ভালো থাকে, একটু ক্লিয়ার থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা ইজিলি এই টপিকগুলো হচ্ছে কভার করতে পারি। ওকে, আচ্ছা, নেক্সট চ্যাপ্টার অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য, এই চ্যাপ্টারটা আমরা সবাই ম্যাথের জন্য যথেষ্ট ভয় পাই। আসলে ম্যাথের ভয় পাওয়ার আসলে তেমন কোনো কারণ আসলে নাই, আমরা আসলে চাইলে ইজিলি হচ্ছে এই চ্যাপ্টারটা ফেস করতে পারি। আসলে দেখুন আমরা দেখি যে এই চ্যাপ্টার থেকে মূলত কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে, হ্যাঁ, বা কোন কোন বেশি গুরুত্বপূর্ণ। অর্থের বর্তমান মূল্য, অর্থের ভবিষ্যৎ মূল্য, চক্রবৃদ্ধি যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে কম্পাউন্ডিং, বাট্টাকরণ ইংরেজিতে আমরা কি বলি ডিসকাউন্টিং, তারপর হচ্ছে যে অ্যানুইটি, অ্যানুইটির আরও অনেকগুলো নাম আছে, যেমন হচ্ছে কি বৃত্তি। অ্যাডমিশন টেস্টে কিন্তু সিনোনিমগুলো দিতে স্যাররা বেশি পছন্দ করে, অ্যানুইটি বা বৃত্তি। তারপরে বলতে পারি হচ্ছে কি বার্ষিকী, অ্যানুইটি বা বৃত্তি বা বার্ষিকী, ঠিক আছে? বা অনেক সময় বলা হয়ে থাকে কি সহজ বাংলায় কিস্তি, ইংরেজিতে অনেক সময় বলা হয়ে থাকে কি ইনস্টলমেন্ট, এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, গৌরব কমেন্ট করেছে রিটেন কি লাইন করে লিখতে হবে নাকি এক কথায় উত্তর?
চেষ্টা করবেন একটু বড় বাক্যে লেখার জন্য, ঠিক আছে? আচ্ছা, সুদের হার, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, হ্যাঁ, নামিক সুদ, এগুলো একটু দেখে যাবেন। বিধি 69 থেকে অলরেডি প্রশ্ন এসেছে, দুঃখিত 69 থেকে আসেনি, 72 থেকে এসেছে। সো বিধি 72, বিধি 69, মোটামুটি এই টপিকগুলো থেকে আপনার হচ্ছে অর্থের সময় মূল্যের 90% প্রশ্ন আসবে। ওকে, আচ্ছা আসুন আমরা হচ্ছে একটু কোয়েশ্চেন সলভের দিকে যাই। দেখুন 1 নম্বর প্রশ্ন, সরি 5 নম্বর প্রশ্ন, একদম রিসেন্ট প্রশ্ন, একদম রিসেন্ট প্রশ্ন, যে বর্তমান মূল্য হিসাব করতে কোন হার ব্যবহার করা হয়? বর্তমান মূল্য হিসাব করতে কোন হার ব্যবহার করা হয়? আচ্ছা গৌরব, তাসনিয়া, গৌরব, আপনারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন হচ্ছে বি নাম্বার। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। ওকে, বাট্টার হার। এখন এইখানে বর্তমান মূল্য না বলে যদি বলতো ভবিষ্যৎ মূল্য, তখন অ্যান্সার হতো কি সুদের হার। আমরা মাথায় রাখবো বর্তমান মূল্যের সাথে সম্পর্ক হচ্ছে বাট্টার হারের, আর ভবিষ্যৎ মূল্যের সাথে সম্পর্ক হচ্ছে সুদের হারের। ওকে, আচ্ছা সাদিয়া ভুল উত্তর ভাইয়া। মাহমুদুল ইসলাম খান, হ্যাঁ কারেক্ট অ্যান্সার দিয়েছেন, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। ওকে, নেক্সট কোশ্চেন। এইটা আপনাদের কাছে হয়তোবা একটু কনফিউজিং মনে হতে পারে, বাস একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, যাদের বেসিক ভালো আশা করি অ্যান্সার করতে পারবেন। সুদের হার বৃদ্ধির কারণে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের বর্তমান মূল্য। হ্যাঁ গৌরব, থ্যাংক ইউ, আপনি সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছেন সি নাম্বার। হ্যাঁ তাসনিও কারেক্ট অ্যান্সার দিয়েছেন। জাস্ট একটা জিনিস খেয়াল করেন যে কি বলা হচ্ছে, সুদের হার বৃদ্ধির কারণে, সুদের হার বৃদ্ধির কারণে কার প্রভাবের কথা বলা হয়েছে? বর্তমান মূল্যের প্রভাবের কথা বলা হয়েছে। তা আমরা জানি কি বর্তমান মূল্যের সাথে তো বাট্টার হারের সম্পর্ক, রাইট? তার মানে বর্তমান মূল্যের সাথে বাট্টার হারের সম্পর্ক, কিন্তু এখানে বলেছে কি সুদের হার, তার মানে বর্তমান মূল্যের সাথে সুদের হারের কি সম্পর্ক হবে? নেগেটিভ রিলেশন হবে, তাই না? সো এই জন্য অ্যান্সার কি হবে? কম হবে, কম হবে। যখন সুদের হার বাড়ে তখন কিন্তু সময়টাও বৃদ্ধি পায়, আর যখন সময়টা বৃদ্ধি পায় তখন আমার বর্তমান মূল্য আস্তে আস্তে কমতে থাকে। ওকে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে সি নাম্বার। হ্যাঁ আপনারা মোটামুটি সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছেন। অ্যাঞ্জেল শিউলি, মাইশা তারান্নম, আপনারা সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছেন। ফাইন। হ্যাঁ সিফাত সুন্দর বলেছেন, স্যার কম হবে, আর সুদের হার কম হলে অধিক হবে। ওকে ফাইন। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 7, দেখুন এখানে কিন্তু সবগুলো হচ্ছে ইংলিশে, খেয়াল করেছেন? সবগুলো হচ্ছে ইংলিশে। হ্যাঁ সাদিয়া, হুমায়রা হাবিব সাদিয়া, আপনিও কারেক্ট আনসার দিয়েছেন। আচ্ছা মজার বিষয় খেয়াল করেন, সবগুলো কিন্তু ইংলিশে। সো এখানে কি বাংলা ছিল না? সত্যিই বাংলা ছিল না। এইটা দেখেন কত সালের প্রশ্ন, 2015-16, মানে যেই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম ফিনান্স আর মার্কেটিং অ্যাড হয়। 2015 সাল 16 সাল, প্রথম 2 বছর ফিনান্সের বাংলার পাশাপাশি প্রশ্নে ইংলিশ থাকলেও অপশনগুলো টোটালি ইংলিশে থাকতো। ওকে, এবং অপশন ছিল হচ্ছে 5টা। একটু ভেবে দেখেন তো অ্যান্সার কি হতে পারে। আচ্ছা মাহমুদুল ইসলাম খান ভাইয়া কাইন্ডলি নাম্বার সহ মেনশন করে অ্যান্সার বলতে হবে, কেমন? আচ্ছা গৌরব কুমার মণ্ডল বলেছে হচ্ছে ডি নাম্বার। দেখি বাকিরা কি বলে, আমি মার্ক করে রাখতেছি। গৌরবের অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, দেখি বাকিরা কি বলে। তাসনিয়াও বলছে ডি নাম্বার, ফাইন। আচ্ছা না আপনারা বেশ ভালো, বোঝা যাচ্ছে যে আপনাদের বেসিক যথেষ্ট ভালো। হ্যাঁ
অ্যান্সার এটা ডি নাম্বার হবে। কি বলেছে? কনভার্টিং ফিউচার ভ্যালু ইনটু প্রেজেন্ট ভ্যালু। দেখুন বলেছে কি ডিসকাউন্টিং, এটা একটা যদি ইংরেজি শব্দ, বাংলায় তারা লিখছে। তো ডিসকাউন্টিং এর বাংলা কি? ডিসকাউন্টিং এর বাংলা হচ্ছে বাট্টাকরণ। বাট্টাকরণ। তাহলে বাট্টাকরণের সাথে কার সম্পর্ক? বাট্টাকরণের সাথে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্যের সম্পর্ক, রাইট? তাহলে আলটিমেটলি এই যে দেখেন ইনটু প্রেজেন্ট ভ্যালু, আমরা জানি ইংরেজিতে একটা ইংরেজি বাক্যে যেটা আমার মূল পয়েন্ট, যেটা আমার চাওয়া থাকে সেটা হচ্ছে লাস্টে অবস্থান করে, এই জন্য অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। ওকে, আচ্ছা আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 8, কোন বাট্টাকরণে বর্তমান মূল্য সর্বনিম্ন হবে? এটা ঢাবি অধিভুক্ত 7 কলেজের একটা প্রশ্ন, বাট যথেষ্ট চিন্তা করার মতো একটা প্রশ্ন, এই জন্য এই প্রশ্নটা আমি আপনাদেরকে নিয়েছি। একটু দেখেন তো, কোন বাট্টাকরণে বর্তমান মূল্য সর্বনিম্ন হবে? আচ্ছা, অলরেডি কারেক্ট অ্যান্সার আমি পেয়ে গিয়েছি, গৌরব কুমার মণ্ডল। আচ্ছা, এখানে আমরা একটু বলি, মাসিক, হ্যাঁ, যদি মাস হয় তাহলে এম এর মান কত? এম এর মান হচ্ছে 12, তাই না? কারণ প্রতি মাসে। সাপ্তাহিক হলে এম এর মান কত? 52। আর ত্রৈমাসিক মানে কি 3 মাস পর পর, তাহলে এম এর মান হচ্ছে 4, তাই না বিষয়টা? আচ্ছা, তাহলে ষান্মাসিক, এখানে ষান্মাসিক না থেকে কথাটা কি থাকতে পারতো জানেন? কথাটা থাকতে পারতো হচ্ছে অর্ধবার্ষিক, কথা কিন্তু সেম, অর্ধবার্ষিক। অর্ধবার্ষিক, ঠিক আছে? ষান্মাসিক বা অর্ধবার্ষিক মানে 6 মাস পর পর। তাহলে এখানে এম কত? এম ইজ ইকাল টু 2। তাহলে আমার প্রশ্নে কি বলছে? সর্বনিম্ন। আমার সর্বনিম্ন হচ্ছে এইটা, সো আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে সি নাম্বার। আচ্ছা, 8-এর কারেক্ট অ্যান্সার প্রথমে দিয়েছে হচ্ছে তরিকুল ইসলাম রাকিব, থ্যাংক ইউ। গৌরব এবার ভুল হয়ে গেল। অ্যাঞ্জেল শিউলি ভুল উত্তর দিয়েছেন, সাদিয়া কারেক্ট অ্যান্সার দিয়েছেন, জাকারিয়া রহমান তাসান আপনি কারেক্ট অ্যান্সার দিয়েছেন। ওকে ফাইন, আসুন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখুন, আচ্ছা এই যে দেখেন এই প্রশ্নটা দেখেন, আলটিমেটলি এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা লিখিত প্রশ্ন। এই প্রশ্নে আলটিমেটলি দেখেন এখানে দুইটা ব্যাংকের প্রস্তাবনা দেওয়া আছে, একটা হচ্ছে এক্স ব্যাংকের প্রস্তাবনা আর একটা হচ্ছে ওয়াই ব্যাংকের প্রস্তাবনা। প্রশ্নে কি বলেছে? কোন প্রস্তাবটি অধিক লাভজনক? তাহলে আলটিমেটলি আমাকে কি করতে হবে? নিশ্চয়ই দুইটার ফিউচার ভ্যালু বের করতে হবে, রাইট? এবং দুইটার ফিউচার ভ্যালুর মধ্যে যার ফিউচার ভ্যালু বেশি সেটাই তো অধিক লাভজনক, তাই না? সো এখানে যেটা হয় আচ্ছা, এখানে যেটা হয় আমরা নর্মালি যে কাজটা করি সেটা হচ্ছে কি করি, আমরা দুইটার ফিউচার ভ্যালু বের করি, দুইটার ফিউচার ভ্যালু বের করে আমরা যেটা বেশি হয় সেটাই অ্যাকসেপ্ট করি, তাই না? কিন্তু মজার বিষয় কি জানেন, আপনারা হচ্ছে আমাদের সাথে যদি যুক্ত থাকেন, আমি হচ্ছে আপনাদেরকে বলছি ম্যাথ করতে হবে না, মানে এইটা আপনি ম্যাথ না করেও জাস্ট 1 সেকেন্ডে উইদাউট ক্যালকুলেটিং ফিউচার ভ্যালু আপনি অ্যান্সার করতে পারবেন এটার অ্যান্সার কি। ওকে, জাস্ট এটা আমি আপনাকে দেখানোর জন্য শো করলাম যে পুরো ম্যাথটা রিডিং পড়ে আপনি অ্যান্সার করতে পারবেন হচ্ছে কোন প্রস্তাবটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে, এটার জন্য ম্যাথ করার কোনো দরকার নাই। সো আপনারা যারা ফিনান্স নিয়ে অনেকেই ম্যাথের উপর ভয় আছেন, আমি আপনাদেরকে এই ম্যাথটা দিয়ে এনশিওর করছি
ফিনান্সের 90% ম্যাথ হচ্ছে আমি আপনাকে মুখে দেখেই বলে দেওয়ার টেকনিক শিখাই দিব যে আপনি কিভাবে অঙ্ক না করেও আপনি অঙ্কের অ্যান্সার বলতে পারবেন। ঠিক আছে, এটা জাস্ট একটা নমুনা ছিল। ওকে ফাইন। আচ্ছা গৌরব কুমার মন্ডল স্যার, এটা একটু কনফিউজিং। হ্যাঁ গৌরব, ওটা একটু কনফিউজিং ছিল, এই জন্য হচ্ছে এম এর মানগুলো আমি আস্তে আস্তে প্রত্যেকটা লিখে লিখে দেখাই দিছি। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, সিফাতের ধারণা কাছাকাছি যে এক্স হতে পারে। ওকে, আচ্ছা দেন বলা হচ্ছে নেক্সট চ্যাপ্টার। আচ্ছা গৌরব বলছে কিন্তু এটা তো রিটেন। আচ্ছা গৌরব, আমি আপনাকে একটু এনশিওর করি। হ্যাঁ, যদি আপনার রিটেনের মান একের বেশি হয়, আই রিপিট, রিটেনের মান যদি একের বেশি হয় আপনাকে অঙ্ক করে দেখাতে হবে। বাট রিটেনের মান যদি এক হয় তাহলে আপনার অঙ্ক করে দেখানোর দরকার নাই, আপনি জাস্ট হচ্ছে অ্যান্সারটা বসাই দিলেই হবে। হ্যাঁ করে দেখাতে পারলে ওয়েল, কিন্তু আপনি জাস্ট অ্যান্সারটা বসালে মার্ক পেয়ে যাবেন। ওকে আচ্ছা হ্যাঁ, মাহমুদুল ইসলাম খান যথেষ্ট সুন্দর একটা দেখিয়েছেন যে এক্স ব্যাংক 11,000, ওয়াই ব্যাংক 11,200, তাই স্যার ওয়াই ব্যাংক অ্যাকসেপ্টেবল। মাহমুদুল হাসান, আপনি ব্যাখ্যা করলেও আসলে আপনার ব্যাখ্যাটা আসলে লজিক্যাল হয় নাই, আপনার ব্যাখ্যাটায় ভুল আছে। ওকে আচ্ছা সুরেশ মেম্বার, আপনি সত্যি মেম্বার? হ্যাঁ সুরেশ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা দেখুন, আমরা নেক্সট চ্যাপ্টারে চলে আসি, দীর্ঘমেয়াদী অর্থায়ন। দীর্ঘমেয়াদী অর্থায়নের থেকে হচ্ছে অনেক প্রশ্ন আসে। দীর্ঘমেয়াদী অর্থায়নের ধারণা মানে কোনটা দীর্ঘমেয়াদী অর্থায়ন, কোনটা দীর্ঘমেয়াদী অর্থায়ন না, এরকম। হ্যাঁ আচ্ছা, দীর্ঘমেয়াদী উৎস থেকেও প্রশ্ন আসে, কোনটা অভ্যন্তরীণ কোনটা বাহ্যিক। সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে বন্ড থেকে এবং বন্ডের প্রকারভেদ থেকে। ঠিক আছে, আর বন্ডের যে মূল্য নির্ধারণ, বন্ডের মূল্য নির্ধারণ হচ্ছে আলটিমেটলি কোনটা প্রিমিয়ামে কোনটা ডিসকাউন্টে, এই রিলেটেড প্রশ্ন প্রচুর থাকে। ঠিক আছে, আসুন আমরা একটু সলভ করার চেষ্টা করি বিগত বছরের প্রশ্নগুলো। ওকে দেখুন, আচ্ছা সিফাত বলেছে কেন স্যার আপনি কি ওই যে ম্যাথটার কথা বলছেন এক্স আর ওয়াই এর কথা, এটা আমি আপনাদের সরাসরি ক্লাসে দেখো, জাস্ট আমি আপনাদেরকে দেখালাম যে এত বড় একটা ম্যাথ এটা আপনার করতে হবে না। জাস্ট আমি ক্লাসে আপনাকে দুইটা ল্যাঙ্গুয়েজ বলবো, দুইটা ল্যাঙ্গুয়েজ বুঝবেন, আপনি প্রশ্ন পড়েই অ্যান্সার করতে পারবেন, আপনার ম্যাথ করার কোনো দরকারই নাই। ওকে জাস্ট এইটা বোঝানোর জন্য, আদারওয়াইজ আমি আপনাকে ম্যাথ করেই দেখাতাম, রাইট? আচ্ছা ওকে, কোয়েশ্চেন নাম্বার 9। আচ্ছা 9-এর সি, আনিকা জেবা করেন কমেন্ট করেছে। ওকে ফাইন। আচ্ছা তাসনিয়া বলছে ভাইয়া এই চ্যাপ্টারে বেসিকের সমস্যা আছে। তাসনিয়া কোনো সমস্যা নেই ভাইয়া, আপনি আমাদের কোর্সে সংযুক্ত থাকেন, ইনশাআল্লাহ আপনার বেসিক যথেষ্ট পরিমাণে ক্লিয়ার করে দেওয়া হবে। আশা করি আমার সাথে যে কয়টা ক্লাস করেছেন এতটুকু পড়ে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আপনার হয়তো প্রবলেম সলভ করার সক্ষমতা রাখি। যদি এতটুকু বুঝতে পারেন আমার ক্লাস করে, তাহলে এতটুকু আস্থা রাখতে পারেন অ্যাডমিশন টেস্টের ফিনান্সের জার্নিটা যথেষ্ট স্মুথ হবে আপনাদের সাথে। ওকে আচ্ছা, এই গৌরব কুমার মণ্ডল, ভুল উত্তর কেন? এটা তো হয় না, আপনি তো সবগুলোই ভালো অ্যান্সার দিয়েছেন, এখন কেন ভুল করছেন? দেখুন এটা নর্মালি অ্যান্সার হচ্ছে সি নাম্বার, প্রিমিয়ামে লেনদেন। দেখুন কি বলেছে যে অভিহিত মূল্যের চেয়ে যদি বেশি হয়, অভিহিত মূল্যের চেয়ে যদি বেশি হয় তাহলে কি হবে? প্রিমিয়ামে লেনদেন, তাই না? তাহলে এটার অ্যান্সার হচ্ছে সি নাম্বার, একদম এই বছরের প্রশ্ন, এই বছর ঢাবির প্রশ্ন। ওকে আচ্ছা, এবারে হচ্ছে আমরা আরেকটা কোশ্চেন দেখব, কোশ্চেন নাম্বার 10। এটা আমি আপনাদেরকে বলবো একটু বুঝে ঠান্ডা মাথায় তারপর অ্যান্সার করার জন্য। হ্যাঁ আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 10। প্রচলিত সুদের হার বন্ডের কুপন রেটের চেয়ে কম হলে বন্ডটি কি দামে ইস্যু হবে?
আচ্ছা, আনিকা যেবা বলেছে হচ্ছে ডি নাম্বার, মানে এই ঘটনার কোনো প্রভাব নাই। ঠিক আছে আনিকা, দেখি আপনার অন্যান্য সহপাঠীরা কি বলে। যাক, আপনি তো তাও হচ্ছে অ্যান্সার দিয়েছেন, দেখি বাকিরা কি বলে। আচ্ছা, আমার হয়তো বলা উচিত হয় না যে আপনারা একটু ভেবেচিন্তে অ্যান্সার করবেন, কারণ আপনারা এখন হচ্ছে একটু কনফিউজড হয়ে গেছেন। যদি এই কথা না বলতাম তাহলে হয়তো আপনারা দ্রুত অ্যান্সার করতেন, তাই না? আচ্ছা, এখন থেকে আর সাবধান করব না। হ্যাঁ, এখনো দেখেন। আচ্ছা, শিউলি বলছে ডি নাম্বার, তাসনিয়া বলছে এ নাম্বার, মাহমুদুল বলছে বি নাম্বার, গৌরব অলরেডি কনফিউজড। আচ্ছা, অ্যাট ফার্স্ট আমি কারেক্ট অ্যান্সারটা বলি, হ্যাঁ, দেন হচ্ছে আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। আচ্ছা, দেখি এখানে কারেক্ট অ্যান্সার কেউ দিছে কিনা। একজন পেয়েছি কারেক্ট অ্যান্সার দেওয়ার মতো। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার, মাহমুদুল ইসলাম খান। থ্যাংক ইউ সো মাচ। একটা কনফিউজিং কোশ্চেন, আপনি হচ্ছে একদম কনফিডেন্টলি কারেক্ট অ্যান্সার দিয়েছেন। মাহমুদুল ইসলাম খান, আপনার পরিচয়টাকে একটু বলা যায়, কোন কলেজে পড়াশোনা করেছেন? আচ্ছা, আসুন আমরা হচ্ছে এটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, আপনারা মেইনলি যেটা খেয়াল করেছেন যে এই যে কম, রাইট? তাহলে কম দেখে আপনারা নর্মালি কি মনে করবেন? অ্যান্সার হচ্ছে বারটায়, রাইট? কিন্তু এখানে কথা আছে, কম কার থেকে কম সেটা আমাকে খেয়াল করতে হবে। খেয়াল করেন, এখানে দেখেন দুইটা সুদের হার, একটা হচ্ছে প্রচলিত সুদের হার, একটা হচ্ছে কি কুপন সুদের হার, তাই না? একটা হচ্ছে প্রচলিত সুদের হার, একটা হচ্ছে কুপন সুদের হার। তাহলে কুপন সুদের হার, সেটাকে আমরা বলতে পারি ধরলাম কুপন রেট, আর প্রচলিত সুদের হার এটাকে আমরা ধরলাম কি মার্কেট রেট। তাহলে আমার সুদের হার কয়টা দাঁড়ালো? দুইটা, একটা হচ্ছে মার্কেট রেট, একটা হচ্ছে কুপন রেট। এইবার একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, কি বলেছে? প্রচলিত সুদের হার কুপন রেটের চেয়ে কম হলে, তাহলে প্রচলিত সুদের হার কুপন রেটের চেয়ে কম হলে, তাহলে এখানে কম কোনটা? কম হচ্ছে এই যে মার্কেট রেট, আর কুপন রেটটা বড়। দেখেন, এতটুকু বুঝতে পেরেছেন কিনা আপনারা? এতটুকু বুঝতে পেরেছেন কিনা দেখেন। আচ্ছা, মাহমুদুল ইসলাম হচ্ছে স্যার আমি ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। চমৎকার চমৎকার, ভালো লাগলো দেখে। আচ্ছা, আপনি আমাকে এতটুকু বলেন যে আপনারা এতটুকু বুঝতে পেরেছেন কিনা, যতটুকু আমি পড়িয়েছি, এরপর আমি আপনাকে ইজিলি বলে দেবো অ্যান্সার কোনটা। আচ্ছা, আনিকা বলছে আবার বুঝাইয়া দেন ভাইয়া। আচ্ছা ভাইয়া দিব, কোনো সমস্যা নেই। দেখি বাকিরা কি বলে, ওদের রেসপন্সটা একটু খেয়াল করি। হ্যাঁ, গৌরব বুঝতে পেরেছে, ফাইন। বাকিরা প্লিজ একটু রেসপন্স করতে হবে, না বুঝলে কোনো সমস্যা নেই, আমি আপনাকে একটা প্রশ্ন 10 বার বোঝাতে বাধ্য। কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন, আমি একটু আরেকবার বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এই যে এখানে আমি নতুন করে আবার দিচ্ছি, এই যে দেখেন, এখানে দুইটা সুদের হার, একটা হচ্ছে প্রচলিত সুদের হার, আর একটা হচ্ছে কুপন সুদের হার, তাই না? আচ্ছা, তাহলে আমি বলতে পারি কি যেটা প্রচলিত সুদের হার সেটা হচ্ছে কি বাজার সুদের হার, তাই না? আচ্ছা, আরেকটা সুদের হার কি কুপন সুদের হার। এই তো দুইটা হার, রাইট? এখন বলেছে কি বাজার সুদের হার কুপন রেটের চেয়ে কম হলে, তার মানে বাজার সুদের হারটা হচ্ছে ছোট আর কুপন হারটা হচ্ছে বড়। আমরা একদম ইজিলি এভাবে মাথায় রাখবো, যদি কুপন হার বড় হয় তাহলে প্রিমিয়ামে ইস্যু হবে, আর যদি কুপন হার ছোট হয়
তাহলে হচ্ছে বারটা ইস্যু হবে। তাহলে আলটিমেটলি আমরা এখানে যে দেখেছি কম, এই কমটা আসলে বড় কথা না, কমটা কার চেয়ে কম, কম্প্যারিজন করে কম খেয়াল করতে হবে, ঠিক আছে? তাহলে কম আসলে কোনটা? কম হচ্ছে বাজার সুদ, বেশি হচ্ছে কুপন সুদ। যেহেতু কুপন সুদ বড়, এই জন্য ইস্যু হবে কি? প্রিমিয়াম। আর যদি কুপন সুদ যদি ছোট হতো তাহলে ইস্যু হতো কি? বারটায়। আশা করি এখন বুঝতে পেরেছেন। সো এই কোশ্চেনটা যথেষ্ট কনফিউজিং একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ইনফ্যাক্ট 90% স্টুডেন্ট ওই বছর সবাই অ্যান্সার বারটাই দিয়েছিল, ওই যে কম কথাটা দেখছে। ওকে, ফাইন। নেক্সট কোশ্চেন নাম্বার 11, 16-17 প্রশ্ন, আবারও হচ্ছে সেই ইংরেজি অপশন, ঠিক আছে? এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন ছিল, আপনারা একটু অ্যান্সার করার চেষ্টা করেন। হ্যাঁ, যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন ছিল। আপনাদের ক্লাসের রেসপন্স আমার খুবই ভালো লাগছে, আপনারা পড়ছেন এবং কমেন্ট করছেন, যেটা পারছেন না সেটার প্রতিও আগ্রহ প্রকাশ করছেন। এতে বোঝাই যায় আপনারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন জয়ের জন্য আপনারা অনেক বেশি আগ্রহী, এবং এটা আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করছে। হ্যাঁ, তাসনিয়া, আপনি এক বাক্যে এভাবে মাথায় রাখবেন, কুপন হার বড় তার মানে প্রিমিয়ামে, কুপন হার ছোট তার মানে হচ্ছে ডিসকাউন্টে। জাস্ট এভাবে মাথায় রাখবেন। হ্যাঁ, এটা হচ্ছে শর্টকাট। ওকে, কোশ্চেন নাম্বার 11, নিচের কোনটি বন্ডের বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি বন্ডের বৈশিষ্ট্য নয়? আচ্ছা, অলরেডি হচ্ছে গৌরব কুমার মণ্ডল একটা অ্যান্সার দিয়েছে, বি নাম্বার। দেখি বাকিরা কি বলে। হ্যাঁ, হুমায়রা হাবিব সাদিয়া, হুমায়রা ভাই, আমি হচ্ছে অফিসকে বলে দিব যাতে আপনাদের পিডিএফ কার্ড দিয়ে দেয়, কোনো সমস্যা নেই, এটা পিডিএফ করাই আছে, পেজে নক দিলে দিয়ে দিবে, অসুবিধা নেই। মাহমুদুল ইসলাম খান অ্যান্সার দিয়েছে হচ্ছে ডি নাম্বার। আচ্ছা, ফাইন, দেখি বাকিরা কি বলে। এটা যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন এবং এটা বুঝে অ্যান্সার করতে হয়, ঠিক আছে? আচ্ছা, প্রথমত হচ্ছে আমি কারেক্ট অ্যান্সারটা বলে দিচ্ছি, ঠিক আছে? মাহমুদুল কারেক্ট অ্যান্সার দিয়েছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে, প্রথমত হচ্ছে এটা বলি, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার আমরা একটু বোঝার চেষ্টা করব যে ডি নাম্বারটা কেন কারেক্ট অ্যান্সার আর বাকিগুলো কেন কারেক্ট অ্যান্সার না। খেয়াল করেন কি বলছে, কোনটি বন্ডের বৈশিষ্ট্য নয়, কোনটি বন্ডের বৈশিষ্ট্য নয়। খেয়াল করেন, এক নম্বরে বলা হচ্ছে কি, ইনডেঞ্চার অ্যাগ্রিমেন্ট। আমরা জানি ইনডেঞ্চার, ইনডেঞ্চার মানে কি? ইনডেঞ্চার মানে হচ্ছে যিনি বন্ডের গ্রহীতা এবং যিনি বন্ডের দাতা, মানে যিনি বন্ডের গ্রহীতা এবং যিনি বন্ডের ইস্যুকারী, এই দুইটা পক্ষে যে চুক্তিবদ্ধ সম্পর্ক, ওই দলিলটার নামই হচ্ছে কি ইনডেঞ্চার, রাইট? তাহলে ইনডেঞ্চার হচ্ছে বন্ডের বৈশিষ্ট্য। আচ্ছা, দুই নম্বর হচ্ছে প্রোটেক্টিভ কোভ্যানেন্স। কি বিচ্ছিরি ইংলিশ, খেয়াল করে দেখছেন, প্রোটেক্টিভ কোভ্যানেন্স। আচ্ছা, যাই হোক, প্রোটেক্টিভ কোভ্যানেন্সের বাংলা কি এটা একটু বোঝার চেষ্টা করি। প্রোটেক্টিভ, এই কথার বাংলা হচ্ছে কি? প্রোটেক্টিভ মানে প্রোটেক্ট করা, রাইট? তার মানে কি প্রতিরক্ষামূলক বা সংরক্ষণমূলক। আর কোভ্যানেন্স, কোভ্যানেন্ট মানে হচ্ছে ব্যবস্থা। তাহলে প্রোটেক্টিভ কোভ্যানেন্স এই শব্দের অর্থ কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে প্রতিরক্ষামূলক ব্যবস্থা। এখন বন্ডের কি প্রতিরক্ষামূলক ব্যবস্থা আছে? আছে। কেন? কারণ বন্ডের বিপরীতে জামানত থাকে। তাহলে এই যে জামানতটাই হচ্ছে বন্ডের জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা। সো প্রোটেক্টিভ কোভ্যানেন্স এইটাও বন্ডের বৈশিষ্ট্য। প্রিন্সিপাল মানে হচ্ছে আসল, এটা অবশ্যই বন্ডের বৈশিষ্ট্য। কুপন, এইটাও বন্ডের বৈশিষ্ট্য। কিন্তু বন্ডের বৈশিষ্ট্য না কোনটা, সেটা হচ্ছে রেসিজুয়াল ক্লেইম। রেসিজুয়াল ক্লেইম জেনে রাখা ভালো, এই রেসিজুয়াল ক্লেইম হচ্ছে সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? সাধারণ শেয়ার। আমরা জানি যে একটা প্রতিষ্ঠানে লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে সবার আগে অগ্রাধিকার হচ্ছে বন্ড হোল্ডারদের, তারপর হচ্ছে অগ্রাধিকার হোল্ডারদের, তারপর হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারদের। তার মানে রেসিজুয়াল ক্লেইম এই কথাটার মানে হচ্ছে অবশিষ্ট অংশের দাবিদার বা সর্বশেষ অংশের দাবিদার। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, 12 নম্বর অ্যান্সার করার চেষ্টা করেন, এগুলো একদম ইজি কোশ্চেন। নিচের কোনটি অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস?
থ্যাংক ইউ তাসনিয়া বুঝতে পারার জন্য, কারণ আপনাদের বুঝতে পারাটা হচ্ছে আমাদের জন্য একটা মানে পরবর্তী স্টেপে আমরা যেতে পারবো, এটার একটা গাইডলাইন আর কি। হ্যাঁ, না বুঝলে বলবেন, কোনো সমস্যা নেই, 1000 বার বোঝাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, গৌরব বলেছে হচ্ছে সি নাম্বার। গৌরব ভুল উত্তর। বলেছে কি কোনটি দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস? আনিকা ভুল উত্তর। এখনো পর্যন্ত সঠিক উত্তরে দেখা পাই নাই। সিফাত ভুল উত্তর। আপনাদের একটা সহজ আমি কৌশল বলি, দেখুন এখানে কি বলা আছে, ট্রেজারি বিল। মাথায় রাখবেন এই যে বিলটা হচ্ছে স্বল্প মেয়াদী, বিল হচ্ছে স্বল্প মেয়াদী, কিন্তু বিল না থেকে যদি কি থাকতো বন্ড, বিল না থেকে কি থাকতো বন্ড, তাহলে হতো দীর্ঘমেয়াদী। ঠিক আছে, সো বিল হচ্ছে মুদ্রা বাজারের, বন্ড হচ্ছে মূলধন বাজারের। ঠিক আছে, আর দীর্ঘমেয়াদীর সাথে কোনটা কানেক্টেড? মূলধন বাজার কানেক্টেড। ওকে, আচ্ছা, কারেক্ট আনসার আমি অলরেডি পেয়ে গিয়েছি। মাহমুদুল ইসলাম আর হচ্ছে তাসনিয়া, এরা কারেক্ট আনসার দিয়েছে। কারেক্ট আনসার হচ্ছে আর্থিক ইজারা। আর্থিক ইজারা, ইজারার ইংরেজি কি? ইজারার ইংরেজি হচ্ছে লিজ। লিজ, ঠিক আছে, ফিনান্সিয়াল লিজ। লিজ মানে কি? লিজ মানে হচ্ছে বাংলায় যদি আমরা বলি সেটা হচ্ছে ভাড়া দেওয়া। কি দেওয়া? ভাড়া দেওয়া। জমি ভাড়া দেওয়া, যন্ত্রপাতি ভাড়া দেওয়া, অফিস ভাড়া দেওয়া। হ্যাঁ, ভাড়ায় যখন হচ্ছে আমরা কোনো কিছু এক্সিকিউট করি সেটা হচ্ছে লিজ, বাংলায় বলা হয় ইজারা। ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে এ নাম্বার। ওকে, হ্যাঁ, পরবর্তীতে অনেকেই কারেক্ট আনসার দিয়েছেন। হুমায়রা হাবিব সাদিয়া, নীলয় ভুইয়া, আপনারা সবাই কারেক্ট আনসার দিয়েছেন। ওকে, ফাইন। কোয়েশ্চেন নাম্বার 13, নিচের কোনটি দীর্ঘমেয়াদী ঋণ? নিচের কোনটি দীর্ঘমেয়াদী ঋণ? মাহমুদুল ইসলাম, স্যার আমি এটা আন্দাজে মারছি, ক্লাস 9-এ পড়ছিলাম স্যার। আজাইরা ইজারা সম্পত্তি লং টাইম প্রসেস। আপনার বেসিক তো ভালো, বুঝতে পেরেছেন, কারেক্ট অ্যান্সার দিয়েছেন, এটাই তো অনেক। তবে এইটা মাথায় রাখবেন, অ্যাডমিশন টেস্টে 100% কনফার্ম না হয়ে কোনো প্রশ্ন দাগাবেন না, কারণ ভুল উত্তর দিলেই হচ্ছে নেগেটিভ মার্কিং। ওকে, সো নাম্বার বাড়াতে না পারেন কমাবেন কেন, তাই না? ওকে, কোয়েশ্চেন নাম্বার 13-এ চলে আসি আমরা। কি বলেছে যে নিচের কোনটি দীর্ঘমেয়াদী ঋণ? নিচের কোনটি দীর্ঘমেয়াদী ঋণ? হ্যাঁ, গৌরব কারেক্ট আনসার দিয়েছে, সেটা হচ্ছে গৃহ ঋণ। সহজভাবে এভাবে মাথায় রাখবেন, বাড়ি তৈরির জন্য ঋণ বা গৃহের জন্য ঋণ এগুলো তার স্বল্প মেয়াদে হয় না, তাই না? 1 বছরের জন্য কি কেউ হাউস লোন নেয়? নেয় না। তাহলে এই গৃহ ঋণ, নির্মাণের যে ঋণগুলো আছে, এই ঋণগুলোই হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ। আমি একটু অ্যানালাইসিস করে দিই যে ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিট যেটাকে বাংলায় বলছে নগদ ঋণ। হ্যাঁ, নগদ ঋণ বা ক্যাশ ক্রেডিট দেওয়া হয় কিসের বিপরীতে? চলতি হিসাবের বিপরীতে। আর চলতি মানেই তো স্বল্প মেয়াদী, রাইট? আচ্ছা, জমা অতিরিক্ত উত্তোলন, ব্যাংক ওভারড্রাফট, এটাও কিন্তু চলতি হিসাবের বিপরীতে দেওয়া হয়। তাহলে চলতি মানেই হচ্ছে কি স্বল্প মেয়াদী। আন্ত ব্যাংক ঋণ যেটাকে আমরা বলে থাকি সহজে কি কল মানি, কল মানি। হ্যাঁ, কল মানি, এই কল মানিটাও হচ্ছে স্বল্প মেয়াদের জন্য। তাহলে আলটিমেটলি এ নাম্বার, বি নাম্বার আর ডি নাম্বার, এই তিনটাই হচ্ছে স্বল্প মেয়াদী। দীর্ঘমেয়াদী হচ্ছে গৃহ ঋণ। নেক্সট চ্যাপ্টার মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। দেখুন আপনারা যেগুলো শর্ট সিলেবাসে পড়েছিলেন, আমি জাস্ট ওগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাদের পড়াটা কতটুকু সহায়ক ছিল অ্যাডমিশন টেস্টের জন্য, নাকি আপনাদের কতটা ঘাটতি আছে, জাস্ট ওইটা দেখানোর জন্য। হ্যাঁ, আসুন, মূলধন বাজেটিং থেকে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি প্রশ্ন মূলধন বাজেটিং এর সংজ্ঞা থেকে খুব একটা প্রশ্ন আসেনি, প্রকল্প থেকেও আসেনি, প্রকল্পের প্রকারভেদ থেকেও আসেনি। সো এইগুলো আপনার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? আপনার জন্য মেইনলি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মূলধন বাজেটিং এর টোটাল 5টা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? 5টা পদ্ধতি। সনাতন পদ্ধতি হচ্ছে 2টা আর আধুনিক পদ্ধতি হচ্ছে 3টা।
ঠিক আছে? এই 5টা পদ্ধতির সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডিসিশন মেকিং। আই রিপিট, ডিসিশন মেকিং। দ্যাট মিনস এআরআর কখন অ্যাকসেপ্ট হবে, এআরআর কখন রিজেক্ট হবে, আইআরআর কখন অ্যাকসেপ্ট হবে, আইআরআর কখন রিজেক্ট হবে, এনপিভি কখন অ্যাকসেপ্ট হবে, এনপিভি কখন রিজেক্ট হবে। এই ডিসিশন মেকিংটা আপনার জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফিনান্স থেকে এই চ্যাপ্টার থেকে এই টপিকের উপর একটা প্রশ্ন থাকেই। আইআরআর কখন অ্যাকসেপ্টেড, আইআরআর কখন রিজেক্টেড, এনপিভি কখন অ্যাকসেপ্টেড, এনপিভি কখন রিজেক্টেড। ওকে, আচ্ছা, তাহলে আসুন আমরা কিছু বিগত বছরের প্রশ্ন দেখি, তাহলে আরও সহজে বুঝতে পারবো। দেখুন, কোন ক্ষেত্রে একটি প্রকল্প গ্রহণ করা যেতে পারে। দেখুন এইখানে বাতিল কথাটা বলা আছে, কারণ আপনারা জেনে থাকবেন যে এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার এমসিকিউ অংশ 2বার হয়েছে। প্রথমবারে হচ্ছে যে প্রশ্নে পরীক্ষা হয়েছিল সেখানে অ্যাকাউন্টিং প্রশ্নে কিছু সমস্যা ছিল, যার কারণে তারা হচ্ছে দ্বিতীয়বার এমসিকিউ পার্টটা নিয়েছে। সো যেই পোর্শনটা বাতিল হয়ে গিয়েছিল ওই প্রশ্নটা আমরা নিয়েছি। আপনি একটু কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করেন যে কোশ্চেন নাম্বার 14 অ্যান্সার কি আসতে পারে। কোন ক্ষেত্রে একটি প্রকল্প গ্রহণ করা যেতে পারে, কোন ক্ষেত্রে একটি প্রকল্প গ্রহণ করা যেতে পারে। দেখুন খেয়াল করুন, এখানে কিন্তু আইআরআর নিয়ে কথা বলা আছে, রাইট? তাহলে আমি দেখব আইআরআর কখন গ্রহণ হয়, কখন বর্জন হয়। এই রুলসটা আমরা নিশ্চয়ই জানি, তাই না? তাহলে সেক্ষেত্রে এখানে অ্যান্সার কি হবে আপনি একটু বলেন দেখি কি হতে পারে। আচ্ছা, মাহমুদুল 14 নম্বর অ্যান্সার দিয়েছে হচ্ছে বি নাম্বার, গৌরব বলছে সি নাম্বার। যারাই অ্যান্সার দিয়েছেন আমি বলছি ভুল উত্তর দিয়েছেন। এখনো পর্যন্ত কারেক্ট অ্যান্সার দেখা আমি পাইনি। অ্যাঞ্জেল শিউলি অনেক ভেবেচিন্তে অ্যান্সার দিয়েছে, সময় নিয়েছে, বাট সেও ভুল উত্তর দিয়েছে। আচ্ছা, আমি আপনাদেরকে কারেক্ট অ্যান্সারটা বলে দিচ্ছি। দেখুন কারেক্ট অ্যান্সার হচ্ছে এ নাম্বার। আচ্ছা, প্রথমত আমি আপনাদের একটু বোঝাই যে কে কে দিয়ে কি বোঝানো হচ্ছে। কে দিয়ে বোঝানো হচ্ছে কস্ট। কে দিয়ে বোঝানো হচ্ছে কাকে? কস্টকে। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন স্যার কস্ট তো সি দিয়ে, কে কেন বললো? আমেরিকানরা কস্টকে কে দিয়ে প্রকাশ করে, এই জন্য এখানে কে বলা হয়েছে। তার মানে আমরা জানি যে একটি প্রকল্প আন্ত আয়ের হারের ক্ষেত্রে আমরা কখন গ্রহণ করতে পারি, যদি আইআরআর এর মান মূলধন ব্যয় থেকে বেশি হয়, রাইট? সো এই যে এখানে কে আছে, এই কে দিয়ে বোঝানো হয়েছে কাকে? কে দিয়ে বোঝানো হয়েছে মূলধন ব্যয়কে। তাহলে কারেক্ট আনসার হচ্ছে এ নাম্বার। আপনারা ম্যাক্সিমামই কারেক্ট আনসার দিয়েছেন, ভুল উত্তর দিয়েছেন। শিউলি পরে অ্যান্সার কারেক্ট করেছে, যদিও বোঝা যাচ্ছে। আচ্ছা, এইবার দেখেন মজার বিষয়, এই যে একটু আগে আমরা যে কোশ্চেনটা করলাম, সলভ করলাম, এই সেম কোশ্চেন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতবার আসছে, জাস্ট একটু চেহারাটা ঘুরে আসছে, বাট বেসিক সেম। দেখেন এই যে 14 করছি, 15 নম্বর কোশ্চেন দেখেন, এই যে একটি স্বাধীন প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে কোনটি গ্রহণযোগ্য। একটি স্বাধীন প্রকল্প গ্রহণ করার ক্ষেত্রে কোনটি গ্রহণযোগ্য। তাহলে দেখেন এখানে অ্যান্সার কি, এখানে অ্যান্সার হচ্ছে বি নাম্বার। দেখেন আগে যেই বেসিকটা পড়ছে ওইটাই, এই যে আইআরআর উইল বি গ্রেটার দেন কে, আইআরআর উইল বি গ্রেটার দেন কে। তাহলে দেখছেন একই প্রশ্ন, জাস্ট ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে আসছে। হ্যাঁ, আচ্ছা, এরপর আরো মজার ব্যাপার খেয়াল করেন, 16 নাম্বার প্রশ্ন। দেখেন এই সেম প্রশ্ন 2020-এ আসছে, 2015-তে আসছে, একই প্রশ্ন। তাহলে দেখছেন এক প্রশ্ন কয়বার আসলো, টোটাল 4 বার আসছে, জাস্ট কথা ঘোরায় দিছে। দেখেন কি বলছে, বিনিয়োগের জন্য একটি প্রকল্প গ্রহণ করতে হলে কিসের মান মূলধনের মূল্য অপেক্ষা বেশি হতে হয়। তাহলে মূলধনের চেয়ে মূলধনের মূল্য বা কস্ট অফ ক্যাপিটাল থেকে বড় হতে হয় কিসের ক্ষেত্রে? নিশ্চয়ই আইআরআর এর ক্ষেত্রে। সো অ্যান্সার হচ্ছে সি নাম্বার। সো আপনারা কি বুঝতে পেরেছেন যে একটা প্রশ্ন দেখছেন, আমি আবার রিপিট করি, এই যে 14, 15, 16 দেখছেন পুরো একই প্যাটার্নের প্রশ্ন, একই কনসেপ্টের প্রশ্ন। জাস্ট আপনার বেসিকটা ঠিক থাকলে আপনি ইজিলি হচ্ছে একটা দিয়ে কয়েকটা প্রশ্ন কভার করতে পারবেন। মানে এই প্রশ্নটা, মানে এই কনসেপ্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলরেডি 4 বছর প্রশ্ন আসছে, 4 বছর। কোয়েশ্চেন নাম্বার 17,
ভাইয়া ভাইয়া এটার পর আর ক্লাস আছে এখানে? এরপর না না ভাই এখন ক্লাস নিতে না। কোয়েশ্চেন নাম্বার 17-তে বলা হয়েছে মূলধন বাজেটিং এর পদ্ধতি সমূহের মধ্যে নিচের কোনটিতে প্রকল্পের অর্থ, সময়মূল্য এবং নগদ প্রবাহের বিষয়টি বিবেচনা করে না? এখন আমরা একটা জিনিস জানি, সেটা কি? সেটা হচ্ছে দেখুন যে পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে সনাতন আর একটা হচ্ছে কি বাট্টাকৃত বা আধুনিক। খেয়াল করেন, আমি দেখাচ্ছি আপনাদের। সনাতন পদ্ধতি আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতি, তাই না? আচ্ছা, তাহলে এখানে সনাতন পদ্ধতি কোন দুইটা? সনাতন পদ্ধতি হচ্ছে এ নাম্বার আর ডি নাম্বার, রাইট? তাই না? জাস্ট একটু শর্টকাটে কিভাবে অ্যান্সার ফাইন্ড আউট করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন তার মানে অ্যান্সার কিন্তু হয় এ নাম্বার হবে অথবা ডি নাম্বার হবে। এখন বলতে পারেন স্যার বি আর সি কেন হবে না? কারণ দেখুন এই বি নাম্বার আর সি নাম্বার এই দুইটা হচ্ছে কোন পদ্ধতি? আধুনিক পদ্ধতি। এবং আমরা খুব ভালো করে জানি আধুনিক পদ্ধতিতে অর্থের সময় মূল্য এবং নগদ প্রবাহ বিবেচনা করা হয়, রাইট? তাহলে বিবেচনা করে না কোন পদ্ধতি? সেটা হচ্ছে সনাতন পদ্ধতি। তাহলে সনাতন পদ্ধতি কি আছে? এ আর ডি। এখন আমাকে ফাইন্ড আউট করতে হবে অ্যান্সার এ নাকি ডি। আচ্ছা, 17-তে যারা এ নাম্বার অ্যান্সার দিয়েছেন ভুল দিয়েছেন, এ নাম্বার অ্যান্সারটা ভুল দিয়েছেন। অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বার। কেন ডি নাম্বার? খেয়াল করেন, এই যে গড় মুনাফার হার বা যেটাকে আমরা বলছি যে এআরআর, অ্যাভারেজ রেট অফ রিটার্ন, এইটা আসলে অর্থের সময় মূল্য বিবেচনা করে না, নগদ প্রবাহ বিবেচনা করে না। আপনারা যখন পেব্যাকের অঙ্ক করছেন খেয়াল করে দেখবেন আপনাদেরকে নগদ প্রবাহ দিয়ে অঙ্ক করতে হয়েছে না? বাট যখন গড় মুনাফার হারের অঙ্ক করছেন আপনাকে নগদ প্রবাহ দিয়ে অঙ্ক করছেন। আপনারা করছেন কি দিয়ে? কর পরবর্তী নেট মুনাফা দিয়ে, রাইট? কিন্তু পেব্যাকের অঙ্ক করতে গেলে আপনাদের নগদ প্রবাহের দরকার ছিল। সো পেব্যাকটা শুধুমাত্র অর্থের সময় মূল্যের যে ব্যাপারটা আছে এইটা তাদের সাথে অ্যাকসেপ্টেবল, কিন্তু পেব্যাক নগদ প্রবাহ বিবেচনা করে। ওকে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, এবার দেখেন দুইটা রিটেন আসছে। এক নাম্বার রিটেনের অ্যান্সারটা কি হবে বলেন দেখি। নিট বর্তমান মূল্য পদ্ধতির ভিত্তিতে একটি প্রকল্প কখন গ্রহণযোগ্য হয়? আমরা সিম্পলি এভাবে মাথায় রাখবো, এনপিভির সবচেয়ে বড় যে শর্তটা সেটা কি? এনপিভির মান কখনোই ঋণাত্মক হতে পারে না। এনপিভির মান কখনোই ঋণাত্মক হতে পারে না। তাহলে নিট বর্তমান মূল্য পদ্ধতির ভিত্তিতে একটা প্রকল্প তখনই গ্রহণযোগ্য হবে যখন ওই প্রকল্পের মান কি হবে? ধনাত্মক হবে। ওই প্রকল্পের মান কি হবে? ধনাত্মক হবে। এরপর দেখেন 2 নাম্বার রিটেনটা আছে, 5 বছর মেয়াদী একটি প্রকল্পের অভ্যন্তরীণ আয়ের হার যদি 15% হয়, ওই হারে নিট বর্তমান মূল্য কত হবে যদি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগের পরিমাণ 5 লক্ষ টাকা হয়, রাইট? সো এই 2 নাম্বার অঙ্কটা করতে গিয়ে আপনাদের মোটামুটি আপনারা চিন্তা করবেন কোন সূত্র ব্যবহার করব, তাই না? তারপরে হচ্ছে কোনভাবে ক্যালকুলেশন করব। সত্যি কথা বলতে ক্যালকুলেটর ছাড়া কি এনপিভি আইআরআর করা কি আসলেই পসিবল? আসলেই তো পসিবল না। এখন আপনাদের যাদের বেসিক ভালো তাদের ক্ষেত্রে আমি বলি যে আসলে ফিনান্স নিয়ে তো আপনারা অনেক ভয় পান, ম্যাথ নিয়ে। বিশ্বাস করেন এটা আসলে দেখতে একটা ম্যাথ, দেখতে এটা একটা ম্যাথ, বাট ইন এ ডিপ সেন্স এইটা কোনো ম্যাথ না। এটা জাস্ট হচ্ছে আপনাকে গাণিতিক কিছু ফিগার দিয়ে আপনাকে ভয় পাওয়াইছে। ওই যে 5 লক্ষ টাকা দিছে, এই যে 15% দিছে, তার মানে ম্যাথ আমাকে করতে হবে। আপনি যদি এই লাইনটা জেনে থাকেন যে আন্ত আয়ের হারে নিট বর্তমান মূল্য কি হয়? 0 হয়। আন্ত আয়ের হারে নিট বর্তমান মূল্য কি হয়? 0 হয়, রাইট? তাহলে দেখুন এই যে এই হারে প্রকল্পের নিট বর্তমান মূল্য কত হবে? তাহলে এই হার কোন হার? আন্ত আয়ের হার, রাইট? তাহলে অ্যান্সার কি?
অ্যান্সার হচ্ছে সুন্দর করে 0%। আপনার অঙ্ক করার দরকারই নেই, বুঝতে পারছেন? আন্ত আয়ের হারে নিটবর্তমান মূল্য কি হবে? 0 হবে। তাহলে এটার অ্যান্সার কি পারছেন? 0। আপনারা কি বুঝতে পেরেছেন 2 নম্বর রিটেনটা? আপনারা হয়তো অনেকেই ম্যাথ করার জন্য ব্যস্ত হয়ে গেছিলেন, বাট এটা ম্যাথ করার কোনো দরকার নাই। জাস্ট আমরা একটা লাইন জানলেই হয়ে যায় যে আন্ত আয়ের হারে নিটবর্তমান মূল্য কত হয়? 0 হয়। তাহলে এখানে অ্যান্সার কি হবে? নিটবর্তমান মূল্য কত? 0। লাস্ট চ্যাপ্টার ঝুঁকি ও মুনাফার হার। ঝুঁকি ও মুনাফার হার থেকে হচ্ছে এই যে মুনাফার হার আছে, মুনাফার হার এখান থেকে আপনারা বোর্ডে অঙ্ক করেছেন, এইটা খুবই গুরুত্বপূর্ণ। ঝুঁকির প্রকারভেদ থেকে মোটামুটি প্রতি বছর একটা প্রশ্ন থাকে। ঝুঁকির পরিমাপ থেকে এই বছরের প্রশ্ন ছিল। ঝুঁকির পরিমাপ বলতে আমরা মূলত তিনটাকে বুঝি, বিভেদাঙ্ক, পরিমিত ব্যবধান আর হচ্ছে সম্ভাবনা বিন্যাস, এগুলো থেকে প্রশ্ন আসে। পোর্টফোলিও ঝুঁকি থেকে এখনো পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট মেইনলি এই তিনটা টপিক থেকে রেগুলার প্রশ্ন থাকে। ঝুঁকির প্রকারভেদ থেকে মোটামুটি প্রতি বছরই প্রশ্ন থাকে, ঠিক আছে? আচ্ছা, ফাইন। আচ্ছা, বুলবুল বলছে ভাইয়া আপনার এত এক্সক্লুসিভ ক্লাস কি মিশন এফবিএস এ থাকবে? ইনশাআল্লাহ ভাইয়া, আমি যদি সুস্থ থাকি আমার সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে হচ্ছে ফিনান্সটাকে একদম সহজ করার আমার সর্বোচ্চ ডেডিকেশন থাকবে। ওকে, আচ্ছা ফাইন। আচ্ছা দেখুন, এই যে 18 নম্বর প্রশ্ন, কোন দেশে আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিবর্তনের ফলে কোন ঝুঁকি তৈরি হয়? কোন দেশে আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিবর্তনের ফলে কোন ঝুঁকি তৈরি হয়? আচ্ছা, গৌরব বলেছে সি নাম্বার। হ্যাঁ গৌরব, আনিকা, আপনারা সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছেন। এটা হচ্ছে বাজার ঝুঁকি। আমরা সহজ ভাষায় মাথায় রাখবো যে বাজার ঝুঁকি বা মার্কেট রিস্ক, এটা প্রকাশ করা হয় কি দিয়ে? এটা প্রকাশ করা হচ্ছে বিটা দিয়ে। কি দিয়ে? বিটা দিয়ে প্রকাশ করা হয়। এবং এই বাজার ঝুঁকি এটা হচ্ছে কি অনিয়ন্ত্রণযোগ্য, অনিয়ন্ত্রণযোগ্য, অনিয়ন্ত্রণযোগ্য। আমরা জানি দেশের আর্থসামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা আমরা কখনো নিয়ন্ত্রণ করতে পারি না, এন্ড দ্যাটস ওয়াই কারেক্ট আনসার হচ্ছে বাজার ঝুঁকি। আচ্ছা, এই যে 19 নম্বর প্রশ্নটা দেখেন, এটাও একটা ম্যাথ, বাট অ্যাকচুয়ালি এটা কোনো ম্যাথই না। পুরো ফিগারগুলো হচ্ছে গাণিতিক ফিগার, বাট অ্যাকচুয়ালি এটা কোনো ম্যাথই না, ঠিক আছে? দেখেন এখানে বলা হচ্ছে কি বিনিয়োগকারী কোন শেয়ারটি কিনবে। তাহলে আলটিমেটলি এখানে দেখেন যে আয়ের হার দেয়া আছে আর কি দেয়া আছে? আদর্শ বিচ্যুতি দেয়া আছে, রাইট? তাহলে আয়ের হার আর আদর্শ বিচ্যুতির জন্য আমরা কোন সূত্র ব্যবহার করি? সিভির সূত্র, রাইট? তাই না? তাহলে সিভির সূত্র ব্যবহার করে আমরা সিভি বের করব। সিভির মান যার কম তার ঝুঁকি কম, এইভাবে হচ্ছে আমাকে অ্যান্সারটা ফাইন্ড আউট করতে হবে, রাইট? কিন্তু মজার বিষয় খেয়াল করে দেখেন, আমাকে না আসলে এগুলো কিচ্ছু করার কোনো প্রয়োজন নেই। কোনো সূত্র ছাড়া, কোনো ক্যালকুলেশন ছাড়াই আমি মুখে মুখে আপনাকে বলে দিব যে অ্যান্সার কি হবে। আসেন এইটা আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি। দেখেন কি বলছে, একজন রক্ষণশীল বিনিয়োগকারী। কোন ধরনের বিনিয়োগকারী? রক্ষণশীল। আচ্ছা, রক্ষণশীল দিয়ে কি বোঝায়? যিনি বিনিয়োগ করতে ভয় পায়, তার মানে যিনি ঝুঁকি নিতে চায় না, রাইট? আচ্ছা, এবার খেয়াল করেন, এক্স এর আয় কত? 12%, আর ওয়াই এর আয় কত? 15%। তাহলে আয় বেশি কার? ওয়াই এর, রাইট? আয়ের পাশাপাশি যদি হচ্ছে আমরা আদর্শ বিচ্যুতি খেয়াল করি, আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান, ঠিক আছে, বা হচ্ছে যেটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? সিগমা দিয়ে, ঠিক আছে? আমরা সিগমা দিয়ে কি প্রকাশ করি? একক ঝুঁকি। কি প্রকাশ করি? একক ঝুঁকি, রাইট? আচ্ছা, তাহলে আমরা জানি কি সিগমার মান যত কম ঝুঁকি তত কম। তাহলে দেখেন আদর্শ বিচ্যুতি এক্স এর হচ্ছে 20% আর ওয়াই এর হচ্ছে 30%। ব্যাপারটা খেয়াল করছেন যে আমার এক্স এ আয় কম হলেও ঝুঁকিটাও কিন্তু কম,
আর ওয়াই এ আয় বেশি হলেও সে তুলনায় আমার ঝুঁকিটাও কিন্তু বেশি, রাইট? এখন আমার বিনিয়োগকারী কোন ধরনের বিনিয়োগকারী? রক্ষণশীল, তার মানে সে ঝুঁকি নিতে চায় না। তার মানে তার কাছে কি আয়টা মুখ্য না ঝুঁকিটা মুখ্য? তার কাছে ঝুঁকিটা মুখ্য। তাহলে ঝুঁকি কম কোনটায়? ঝুঁকি কম হচ্ছে এই যে 20%-এ। 20% কার? এক্স এর। সো কারেক্ট অ্যান্সার কি হবে? এক্স। অ্যান্সার হচ্ছে এ নাম্বার। এটার জন্য অঙ্ক করার কোনো দরকার নেই। 19 নাম্বার বুঝতে পেরেছেন সবাই? শিউলি, আনিকা, নিলয়, আপনারা সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছেন। আপনারা একটু কমেন্ট করে জানান যে 19 নাম্বারটা সবাই বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, তাসনিয়া, হুমায়রা, হাবিব, সাদিয়া, ওকে ফাইন। কোয়েশ্চেন নাম্বার 20, RM মাইনাস RM ইজ লেস দেন RF হলে ঝুঁকি প্রিমিয়াম কেমন হবে? ঝুঁকি প্রিমিয়াম কেমন হবে? দেখুন, রিস্ক প্রিমিয়াম সংক্ষেপে লিখতেছি RP। রিস্ক প্রিমিয়ামের সূত্র কি? RM মাইনাস RF, এই তো বিষয়টা। তাহলে বলছে ঝুঁকি প্রিমিয়াম কেমন হবে। তাহলে আমাদের কন্ডিশনটা কি? RFটা হচ্ছে বড় আর RMটা হচ্ছে ছোট। আমি ধরলাম এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 5, যেহেতু এটা বড় তাহলে এবার সিম্পলি আমরা মান বসাই। RM কত? 5, RF কত? 10, তো ফলাফল কত? -5। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে নেগেটিভ। যদি বিষয়টা এরকম হতো যে এইটাকে বড় না দিয়ে যদি আপনার এইটাকে বড় বানাইতো, তখন অ্যান্সার কি হইতো? অ্যান্সার হইতো হচ্ছে পজিটিভ। সো আমার 20 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে কি নাম্বার? বি নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, ওকে ফাইন। আজকের ক্লাসের একদম লাস্ট কোশ্চেন। আমরা হচ্ছে ম্যাথ নিয়ে অনেক ভয় পাই। আজকে হচ্ছে আমি আপনাদেরকে একটা ম্যাথ করে দেখাবো এবং আপনারাই আমাকে ম্যাথটা করার পরে বলবেন যে ফিনান্সের ম্যাথ আসলে কঠিন নাকি সহজ। ওকে, আজকের হচ্ছে ক্লাসের একদম লাস্ট কোশ্চেন, একদম লাস্ট ম্যাথ। আমি ম্যাথ আপনাদেরকে 3টা ওয়েতে দেখাবো। নাম্বার 1 বেসিক, ঠিক আছে? নাম্বার 2 শর্টকাট, নাম্বার 3 সুপার শর্টকাট। ওকে, 3টে অ্যাপ্রোচের সমন্বয় হচ্ছে আমাদের এগুলো সম্পন্ন হবে। তো আসুন আমরা ফার্স্ট অফ অল হচ্ছে বেসিকটা খেয়াল করি। হ্যাঁ, আসুন অঙ্কটা আমরা পড়ি যে ইমরান 10 টাকা অভিহিত মূল্যের একটি শেয়ার 100 টাকায় ক্রয় করে 10% লভ্যাংশ পায়। 1 বছর পর শেয়ারটি 90 টাকায় বিক্রয় করলে তার আয়ের হার কত? আমরা ফার্স্ট অফ অল হচ্ছে অঙ্কটা বেসিক দিয়ে করব, ঠিক আছে? দেখুন প্রশ্নে কি চেয়েছে? আয়ের হার। ওকে, তাহলে আমরা এইচএসসি অঙ্ক করেছি আয়ের হার বা মুনাফার হারের সূত্র কি? সূত্র হচ্ছে সি প্লাস P1 মাইনাস P0 ডিভাইডেড বাই P0 ইন্টু 100। আপনারা একটু দেখেন তো সূত্রটাকে রিলেট করতে পারছেন কিনা, একটু কমেন্ট সেকশনে জানাবেন যে সূত্রটা আপনারা বুঝতে পারছেন কিনা। সূত্রটা মনে পড়ে? আচ্ছা, অনেক, হ্যাঁ সূত্রটা মনে পড়ে কিনা দেখেন তো 21 নম্বরের। আচ্ছা, অনেকে 21-এ কারেক্ট অ্যান্সার দিয়েছেন, আমি হচ্ছে কারেক্ট অ্যান্সার চাচ্ছি না, আমি আপনাদের জিনিসটা সলভ করে দেখাতে চাচ্ছি, ঠিক আছে? 3টা ওয়েতে। আচ্ছা দেখুন, এইখানে আমরা যদি একটু খেয়াল করি তো আলটিমেটলি কি দাঁড়ায় যে সি মানে কি? সি মানে হচ্ছে ক্যাশ ফ্লো। সি মানে হচ্ছে ক্যাশ ফ্লো। সো এখানে সরাসরি তো আমার ক্যাশ ফ্লো উল্লেখ নাই, রাইট? তো ক্যাশ ফ্লো হিসেবে আমরা লভ্যাংশকে ধরতে পারি, তাই না? আচ্ছা, সো এখানে বলা আছে কি একটি শেয়ার বিক্রি করে কত পার্সেন্ট লভ্যাংশ পায়? 10% লভ্যাংশ পায়। এখন কথা হচ্ছে এই 10% লভ্যাংশ আমরা কিভাবে ক্যালকুলেট করব? একটা জিনিস খেয়াল করবেন যে 10% লভ্যাংশ আমরা কার উপর ধরবো? ক্রয় মূল্যের উপর নাকি অভিহিত মূল্যের উপর? যারা কিনা ক্রয় মূল্যের উপর লভ্যাংশ ধরবেন তারা অ্যান্সার হবে হচ্ছে 0%, তারা পরীক্ষায় পাবেন হচ্ছে 0। ওকে, একটা জিনিস মাথায় রাখবেন, লভ্যাংশ কখনো ক্রয় মূল্যের উপর ধরতে হয় না, লভ্যাংশ ধরতে হয় কার উপর? অভিহিত মূল্যের উপর। তাহলে দেখুন আমাদের অভিহিত মূল্য কত? 10 টাকা। তাহলে 10 টাকার 10% কত? 10 টাকার 10% হচ্ছে 1 টাকা। ওকে, আচ্ছা
P1 মানে হচ্ছে বিক্রয় মূল্য, P0 মানে হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, নিচেও 100, এই 100 100 কাটাকাটি, রাইট? তাহলে আলটিমেটলি কি হয়? এখানে 1 প্লাস এখানে -10, তাহলে আলটিমেটলি অ্যান্সার সুন্দর করে কত? -9%। যদি বুঝে থাকেন একটু কমেন্ট করেন বেসিক ক্লিয়ার, এরপর আমি অঙ্কটাকে আপনাদেরকে শর্টকাটে দেখাবো। যদি বুঝে থাকেন কমেন্ট করবেন বেসিক ক্লিয়ার, এরপর আমি আপনাকে অঙ্কটাকে শর্টকাটে দেখাবো। এটা একদম বেসিক রুলস ছিল, হ্যাঁ? বেসিক দিয়ে এত সময় নিয়ে আমরা অঙ্ক করে পারবো না। এটা গেল বেসিক, হ্যাঁ? ওকে ফাইন, বেসিক ক্লিয়ার। এবার হচ্ছে আমরা এই অঙ্কটাকে একটু শর্টকাটে দেখি, হ্যাঁ? শর্টকাটে দেখি। একটা জিনিস আমরা মাথায় রাখি, দেখেন আমাদের সূত্রটা কি ছিল? এই যে C প্লাস P1 মাইনাস P0 ডিভাইডেড বাই P0 ইন্টু 100, এইটা আমাদের সূত্র ছিল, রাইট? আচ্ছা, এখন একটা জিনিস ঠান্ডা মাথায় খেয়াল করেন, এই যে P0, হ্যাঁ, এই P0 মানে কি? P0 মানে হচ্ছে ক্রয় মূল্য। P0 মানে কি? ক্রয় মূল্য। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করবেন, যদি ক্রয় মূল্য 100 হয়, ক্রয় মূল্য 100 হয়, তাহলে এই 100 আর এই 100 অলওয়েজ কাটা যাবে, রাইট? তাই না বিষয়টা? আবার বলছি, ক্রয় মূল্য P0 মানে হচ্ছে ক্রয় মূল্য, আর ক্রয় মূল্য যদি 100 থাকে, তাহলে এই যে এই 100 আর এই ক্রয় মূল্যের 100 কি যাবে? কাটা যাবে। তাহলে ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে আলটিমেটলি আমার সূত্রটা কি? আমার সূত্রটা হচ্ছে এইটা। ক্রয় মূল্য যদি 100 হয়, আমার সূত্র কি? এইটা না? আমার অঙ্কে দেখেন তো ক্রয় মূল্য 100 টাকা আছে কিনা। এই যে দেখেন, শেয়ারের ক্রয় মূল্য কয় টাকা? 100 টাকা। দেখছেন ঢাবির স্যাররা কত কিউট। আপনারা মনে করেন কি ঢাবির স্যাররা খুব খারাপ, তারা আসলে প্রশ্ন কঠিন করে? বিশ্বাস করেন ঢাবির স্যাররা জীবনেও প্রশ্ন কঠিন করে না। ঢাবির স্যাররা আপনাকে সহজে ম্যাথ করার জন্য অনেক সুন্দর শর্টকাট দেখায় দেয়, বাট আপনি এটা ধরতেই পারেন না, ঠিক আছে? সো ঢাবির স্যারদের আজকে থেকে আপনারা একদমই খারাপ বলবেন না, ওকে? আচ্ছা, তাহলে ক্রয় মূল্য যদি আমার 100 হয়, তার মানে আমার সূত্র কোনটা? এইটা, রাইট? ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমার সি এর মান কত? সি এর মান আমরা জানি কত? 1। আর এই যে খেয়াল করেন, এই যে এই P1 মাইনাস P0 এটার মানে কি? P1 মাইনাস P0 এটার মানে হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য। P1 মাইনাস P0 মানে কি? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য কত? -10। অ্যান্সার -9। যদি বুঝে থাকেন তাহলে লেখেন শর্টকাট ডান। যদি বুঝে থাকেন তাহলে লেখেন শর্টকাট ডান। আচ্ছা, আমরা তো শর্টকাট শিখলাম, সুপার শর্টকাট দেখবেন? সুপার শর্টকাট দেখবেন, অঙ্ক করা লাগবে না, মুখে মুখে অ্যান্সার বলে দিতে পারবেন। আপনারা যদি সুপার শর্টকাট দেখতে চান বলেন, আমি আপনাদেরকে সুপার শর্টকাট দেখাই দিব, অঙ্ক করার কোনো দরকারই নেই, অঙ্ক দেখে অ্যান্সার বলে দেবেন অ্যান্সার কি হবে। আচ্ছা, রিফাত বলছে স্যার এটা কি কোর্সের অন্তর্ভুক্ত ক্লাস? আর রিফাত, কোর্সের অন্তর্ভুক্ত ক্লাস আসলে না, আমরা হচ্ছে কিভাবে পড়বো ভালো করার জন্য টোটাল একটা গাইডলাইন ক্লাস ছিল, ঠিক আছে? আচ্ছা, আমাদের পেইড ব্যাচে ক্লাস হচ্ছে 1 তারিখে শুরু হবে মাহমুদুল। ওকে,
তো শর্টকাট যেহেতু বুঝতে পারছেন, আমি আপনাদের এবার সুপার শর্টকাটটা দেখাই দিই, ঠিক আছে? দেখেন, সুপার শর্টকাটের জন্য যে কাজটা করতে হবে, আমাকে ব্রেইনটাকে প্রচুর পরিমাণে কাজে লাগাতে হবে। ব্রেইনটাকে প্রচুর পরিমাণে কাজে লাগাতে হবে। সেটা কি? আপনি যখন অঙ্কটা পড়বেন তখনই মাথায় সেট করে ফেলবেন যে ক্রয় মূল্য কত? 100। তো ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে আলটিমেটলি সূত্রটা কি? সূত্রটা হচ্ছে সি প্লাস P1 মাইনাস P0। এই তো বিষয়টা। তাহলে জাস্ট এভাবে মাথায় রাখবেন। সি মানে কি? সি মানে হচ্ছে আমার মুনাফা জাতীয় আয়, লভ্যাংশ তো মুনাফা জাতীয় আয়। আর এই যে P1 মাইনাস P0, এটা তো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য, রাইট? তাহলে এটা কি মূলধন জাতীয় আয়? তাহলে আমাদের বেসিক সূত্রটা কি দাঁড়াচ্ছে? মুনাফা জাতীয় আয়, আরেকটা হচ্ছে মূলধন জাতীয় আয়। তাহলে মূলধন জাতীয় আয় কি? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য মাইনাস 10। আর মুনাফা জাতীয় আয় মানে কি? লভ্যাংশ। লভ্যাংশ কত? 1 টাকা। আপনি মুখে মুখে হিসাব করতে পারবেন যে -10 আর ওখানে 1, অ্যান্সার -9। এই হচ্ছে সুপার শর্টকাট। জাস্ট আপনার যত বেসিক ভালো থাকে, আপনি ব্রেইন দিয়ে চিন্তা করে কাগজ কলম কালি এগুলো নষ্ট না করেও জাস্ট ব্রেইনে চিন্তা করে হচ্ছে আপনি মুখে মুখে অ্যান্সার করে দিতে পারবেন যে এটা অ্যান্সার হচ্ছে -9। সো ম্যাথ ভালো করার জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনার বেসিক ক্লিয়ার থাকতে হবে। যখনই আপনার বেসিকটা ক্লিয়ার হবে তখন আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। যেমন এই অঙ্কের ক্ষেত্রে মাথায় রাখবেন ক্রয় মূল্য 100, তার মানে সূত্র কি? সি প্লাস P1 মাইনাস P0। তো P1 মাইনাস P0 মানে হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য। আপনি অঙ্ক দেখেই ফাইন্ড আউট করতে পারছেন যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য কত? -10। এরপর বের করতে হবে কি? সি। সি এর মান কি? 10%। কার 10%? 10 টাকার 10%। তো 10 টাকার 10% কত? 1 টাকা। তাহলে এখানে হচ্ছে 1 টাকা আর এখানে হচ্ছে -10। দুইটাকে প্লাস করলে অ্যান্সার হয় কত? -9। যদি বুঝে থাকেন লিখতে পারেন স্যার সুপার শর্টকাট ডান। সো এই ছিল হচ্ছে আপনাদের সাথে ফিনান্স প্রথম পত্রের গাইডলাইনমূলক একটা ক্লাস। কিভাবে পড়বেন, কোনগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। আপনারা একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন যে আজকের ক্লাসটা করে আপনারা কতটুকু বেনিফিটেড হয়েছেন, বা ফিনান্স সংক্রান্ত ভীতি আপনাদের দূর হয়েছে কিনা, বা আমি পরবর্তীতে আপনাদের সাথে এই কোর্সগুলো কন্টিনিউ করব কিনা। আপনাদের মতামতগুলো আপনারা ফ্রিতে জানাতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি কোনো নেগেটিভ কমেন্ট থাকে সেটাও আপনারা বলতে পারেন, ঠিক আছে? নেগেটিভ কমেন্ট নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আপনারা যদি আমাদের নেগেটিভ কমেন্ট করেন সেক্ষেত্রে আমরা আমাদের নিজেদেরকে আরও বেশি শুধরে নিতে পারবো। আমরা আপনাদেরকে আমাদের সর্বোচ্চটা দিয়ে হেল্প করতে পারবো, কেমন? সো আমি এই পরবর্তী 30 সেকেন্ডে আপনাদের একটু রেসপন্স চাচ্ছি। আপনারা প্লিজ আমাদের একটু রেসপন্স করবেন যে আমরা আপনাদের কাছে ইতিবাচক ভূমিকা রাখতে পেরেছি কিনা। আর যদি না রাখতে পারি সেক্ষেত্রে আমাদের কি কি করণীয় আছে সেটাও একটু বলে দেবেন। তাহলে হচ্ছে আমরা আরও বেশি আপডেট হয়ে আপনাদের আরও বেশি জানাতে পারবো। কারণ আমাদের টিচার প্যানেল দক্ষ, অভিজ্ঞ এবং আন্তরিক। আমি নিজেই হচ্ছে 1 যুগেরও বেশি সময় ধরে এই অ্যাডমিশন জার্নির সাথে সম্পৃক্ত আছি, ঠিক আছে? ওকে, মাইশা বলেছে সুপার শর্টকাট ডান। আপনাদের কি ম্যাথের ভয় এখনো আছে? আমি তো একটা ম্যাথ করে দেখিয়েছি। আমি আপনাদেরকে ম্যাক্সিমাম ম্যাথ হচ্ছে প্রশ্ন দেখে অ্যান্সার করার কথা বলে দিব, আপনাদের অঙ্ক করতেও হবে না। ওকে, তাসনিয়া বলেছে অল ডান অ্যান্ড ক্লিয়ার। ওকে, রিফাত আপনি আমাদের পেজে মেসেজ দিবেন, তাহলে হচ্ছে ক্লাস রুটিন পেয়ে যাবেন, ঠিক আছে? আর আজকের ক্লাসটা করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি ক্লাসটা করে বেনিফিটেড হয়ে থাকেন আমি বলবো আপনারা হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিবেন। ওকে, আর হচ্ছে আজকের পিডিএফটা হচ্ছে আমি অফিসকে বলে দিব আপনাদের যাতে পিডিএফটা দিয়ে দেওয়া হয়, যাতে করে হচ্ছে আপনারা এটা দেখে আরেকটু ভালো কিছু করতে পারেন। তো ইনশাআল্লাহ আগামী 29 তারিখ ফিনান্সের দ্বিতীয় পত্রের উপর একটা ক্লাস হবে, ঠিক আছে? আজকে তো ফার্স্ট পেপারের উপর নিয়েছি, দ্বিতীয় পত্রের একটা ক্লাস হবে। দ্বিতীয় পত্র সেম আপনাদের গাইডলাইন দেওয়া হবে। ওকে, তাসনিয়া শুনে খুব ভালো লাগলো, ভাই আত্মবিশ্বাস পাচ্ছেন। আচ্ছা, মাহমুদুল ইসলাম বলেছে
স্যার আমি 20 তারিখ ভর্তি হয়েছি, কিন্তু আমার বইগুলো কবে আসতে পারে? আপনি একটু পেজে মেসেজ দেন ভাইয়া, ইনশাল্লাহ দ্রুত পৌঁছে যাবে। মাইশা বলছে না ভাইয়া ম্যাথের ভয় আর নাই। আলহামদুলিল্লাহ ভাইয়া, শুনে খুবই ভালো লাগলো। আমি তো বললাম যে জাস্ট যেই ম্যাথগুলো করতে হয় সেটাই হচ্ছে আমি আপনাকে বেসিক, শর্টকাট, সুপার শর্টকাট 3টে স্টেপে দেখাই দিলাম। ওকে, সো ফিনান্স মানে যে ম্যাথের ভয়, এটা মাথা থেকে একদমই ছেড়ে ফেলেন। আর 90% ম্যাথ আমি আপনাকে ক্লাসে করাবোই না, জাস্ট হচ্ছে 2-1টা লাইন বলে দিব, ওই লাইন দেখে আপনি বলতে পারবেন অ্যান্সার আসলে কি হবে। আপনার অঙ্ক করার কোনো দরকার নাই। সো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর যারা হচ্ছে মার্কেটিং দেখাবেন, ইনশাল্লাহ আগামীকাল মার্কেটিং ক্লাস আছে, চাইলে মার্কেটিং ক্লাসে আপনারা জয়েন করতে পারেন। আর ফিনান্সের দ্বিতীয় পত্র ক্লাস হবে হচ্ছে 29 তারিখ। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, রিফাত বলছে 100 টাকার 45% 19 বছর পর কত? দেখুন রিফাত, আমি আপনাকে একটা কথা বলি, শুনতে আপনার হয়তো বা খারাপ লাগতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যাররা আপনাকে এই ধরনের প্রশ্ন কখনোই করবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যাররা এই ধরনের প্রশ্ন কখনোই করবে না, কারণ 100 টাকার 45% 19 বছর পর কত করতে হয় এইটা স্যাররা নিজেরাও পারবে না। যেই স্যার নিজে অঙ্ক করতে পারবে না, সেই স্যার কিভাবে আশা করে এটা স্টুডেন্টদের দিবে? একটা টিচার, ঢাবির টিচার যেহেতু প্রশ্ন করে, সে একটা স্টুডেন্টের অ্যাবিলিটি সম্পর্কে খুব ভালো করে জানে যে আলটিমেটলি কতটুকু অঙ্ক ক্যালকুলেটর ছাড়া করা যায়, অতটুকু অঙ্কই তারা দিবে। ঠিক আছে, সো প্লিজ ফার্দার এই ধরনের নেগেটিভ কথাবার্তা বলবেন না, ঠিক আছে, যে একজনকে হেয় করার জন্য বা ছোট করার জন্য। ঠিক আছে, 100 টাকার 49% বা 45% 19 বছর পর কত, এইটা কোনো প্রশ্নে আসে নাই, কখনো আসবেও না। ঠিক আছে, ঢাবির টিচাররা যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন করে এবং যেই ম্যাথগুলো দেওয়ার মতো সেগুলোই তারা দেয়। ঠিক আছে, সো এই ধরনের কথাবার্তা বলা থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। ওকে, মাইশা তামান্নুম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ওকে, আনিকা জেবা, ওয়ালাইকুম আসসালাম। সো টেক কেয়ার।